ওকে, চলো। আজকে প্রথমে আমরা যাদের শিডিউলে যাদের নাম রয়েছে আজকে সেকেন্ডের মকে, তাদেরটা আজকে প্রথমে হবে। এবং যারা নেক্সট ডে শিফট করার জন্য বলেছিলে বা যারা দিতে চাও তাদের আজকে লাস্টের দিকে হবে, ঠিক আছে? তো যাদের শিডিউলে আছে সিরিয়াল ওয়াইজ। তো আগের দিন লাস্ট সত্যেনকে বলা হয়েছিল, তো সত্যেনের পরে আজকে 12 নম্বরের নাম রয়েছে, সুখেন্দুর নাম রয়েছে। তো সুখেন্দু, তুমি রেডি আছো? হ্যাঁ স্যার। ওকে, তুমি তোমার ক্যামেরাটা অন করো। আচ্ছা, সুখেন্দু, তুমি তোমার সংক্ষেপে পরিচয়টা বলো। ওকে স্যার। গুড ইভিনিং স্যার। গুড আমার ইভিনিং। নাম সুখেন্দু সিট। আমি পূর্ব মেদিনীপুর জেলার পটাশপুর থানার অন্তর্গত রঘুরামপুর গ্রাম থেকে এসেছি। আমি আমার স্কুল সম্পন্ন করেছি বড়হাট শম্ভুনাথ বাণীপীঠ হাই স্কুল থেকে, হুম। এবং আমার স্নাতক ডিগ্রি আমি ভূগোল বিষয়ে সম্পন্ন করেছি বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যোগদা সৎসঙ্গ পালপাড়া মহাবিদ্যালয় থেকে। এবং আমি খুব ধৈর্যশীল, সততা এবং কঠোর পরিশ্রমের সঙ্গে কাজ করতে পারি। এবং স্যার আমার ক্রিকেট খেলা, ক্রিকেট দেখা এবং খবরের কাগজ পড়ার শখ রয়েছে। বাহ, খুব সুন্দর। তাহলে তুমি বলছো তুমি জিওগ্রাফি স্টুডেন্ট, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি তুমি তোমার হচ্ছে পূর্ব মেদিনীপুর ডিস্ট্রিক্ট। তাহলে হ্যাঁ স্যার। তুমি বলো তো, পূর্ব মেদিনীপুরের বিখ্যাত একটা যে বন্দর রয়েছে সেই বন্দরটার নাম কি? স্যার হলদিয়া বন্দর। আচ্ছা, তোমার জানা আছে এই হলদিয়া বন্দর কোন কোন দুটি নদীর সংযমস্থলে অবস্থিত? হ্যাঁ স্যার। আহ, রূপনারায়ণ এবং হুগলি, এই দুটি নদীর সংযোগস্থলে হলদিয়া বন্দরটা গড়ে উঠেছে। আচ্ছা, আহ, তুমি বলো, উম, তোমার কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স রয়েছে? হ্যাঁ স্যার, আমি 2019 সালে আহ, গ্রাম রোজগার সহায়ক পদে আমাদের পার্শ্ববর্তী গ্রাম পঞ্চায়েতে আমি 1 বছর কাজ করেছি। আচ্ছা, খুব ভালো। তাহলে পঞ্চায়েতে যেহেতু তোমার কাজের অভিজ্ঞতা রয়েছে, সেটা নিশ্চয়ই আমাদের স্কুলে যখন তোমাকে নিয়োগ করে দেওয়া হবে তোমার সেক্ষেত্রে হেল্প করবে। কিরকম ভাবে হেল্প করতে পারে সেটা? স্যার, পঞ্চায়েত কর্মী হিসাবে আমি আহ, সাধারণ মানুষের সঙ্গে কিভাবে ডিল করতে হয় এবং অফিসের বাকি ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং সহকর্মীদের সঙ্গে কিভাবে একই সুরে তাল মিলিয়ে কাজকে সম্পন্ন করা, এই জিনিসগুলো আমি আমার স্কুলের জায়গাতে একসঙ্গে বয়ে নিয়ে যেতে পারবো স্যার। বাহ। আচ্ছা, পূর্ব মেদিনীপুরে যে তমলুক রয়েছে, তমলুকের প্রাচীন নাম কি? স্যার, তমলুকের প্রাচীন নাম ছিল তাম্রলিপ্ত। আচ্ছা, তাহলে এই তমলুকে যে একটা অস্থায়ী সরকার গড়ে উঠেছিল, ঠিক আছে, তার সেটা হ্যাঁ নিশ্চয়ই স্যার। তুমি জানো। হ্যাঁ স্যার। আচ্ছা, তাহলে ওই অস্থায়ী সরকারের সর্বাধিনায়ক কে ছিলেন, মানে যিনি হেড ছিলেন তার নামটা তোমার জানা আছে? স্যার, আমি 100% ঠিক হতে হবে না জানি না, তাও আমার মনে হচ্ছে স্যার মাতঙ্গিনী হাজরা। আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আহ, ও পশ্চিমবঙ্গের তুমি তো পঞ্চায়েত ব্যবস্থায় ছিলে, ঠিক আছে? তো নিশ্চয়ই পঞ্চায়েত হ্যাঁ ব্যবস্থার স্যার। ব্যাপারে তোমার একটা আইডিয়া, বেসিক নলেজ তোমার রয়েছে। তুমি বলো তো, পশ্চিমবঙ্গের যে পঞ্চায়েত ব্যবস্থা, এটা এটা স্তর কটা রয়েছে, কটা স্তর রয়েছে পঞ্চায়েত ব্যবস্থায়? স্যার, পশ্চিমবঙ্গে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা। শুধু পশ্চিমবঙ্গ নয় স্যার, পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে আমাদের ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা রয়েছে। আচ্ছা, পশ্চিমবঙ্গের তাহলে দ্বিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা কি কোনোদিন কোনো কমিটি সুপারিশ করেছিল এ বিষয়ে তোমার জানা রয়েছে, নাকি প্রথম থেকেই আহ, ত্রিস্তরীয় ছিল? না স্যার, খুব সম্ভবত বলবন্ত রায় মেহতা কমিটি এই ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থাটাকে নিয়ে এসেছিলেন। এবং তেনার আহ, দেওয়া নোটিশ থেকেই বা তেনার দেওয়া রিপোর্ট থেকেই আজ পর্যন্ত আমাদের পশ্চিমবঙ্গ তথা ভারতবর্ষে ত্রিস্তরীয় পঞ্চায়েত ব্যবস্থা চালু রয়েছে। আচ্ছা, ভারতবর্ষের সর্বপ্রথম কোন রাজ্যে পঞ্চায়েত ব্যবস্থা শুরু হয়েছিল? স্যার, ভারতবর্ষের সর্বপ্রথম আহ উম, রাজস্থান রাজ্যের নাগর ডিস্ট্রিক্টে, নাগর জেলাতে প্রথম পঞ্চায়েত ব্যবস্থা শুরু হয়। আচ্ছা, পঞ্চায়েত ব্যবস্থা তুমি বললে তিনটে স্তর রয়েছে, সেই তিনটে স্তর কি কি রয়েছে? স্যার, প্রথম স্তর যেটা,
ওটাতে রয়েছে গ্রাম পঞ্চায়েত, দ্বিতীয় স্তরে রয়েছে আমাদের পঞ্চায়েত সমিতি, আর তৃতীয় স্তরে রয়েছে যেটা সব ঊর্ধ্বতন স্তর, ওটা জেলা পরিষদ। আচ্ছা, লেখাপড়ার পাশাপাশি তুমি কি করে তোমার সময় কাটাও? স্যার আমি ক্রিকেট খেলা এবং ক্রিকেট দেখা এবং খবরের কাগজ এগুলো করতে, খবরের কাগজ পড়া এগুলো করতে আমি ভালোবাসি স্যার। আচ্ছা, আম, নিজের নিজের ইনকামের জন্য তুমি কি কিছু করছো বর্তমানে? স্যার নিজের ইনকাম এবং পড়াশোনার সঙ্গে প্রত্যক্ষভাবে নিজেকে নিয়োজিত রাখার জন্য আমি গৃহশিক্ষকের কাজ করি। আচ্ছা, আচ্ছা, তুমি গৃহশিক্ষকের কাজ করো, তাহলে তুমি যেহেতু টিউশন পড়াও, অফিসে যদি কোনো ঊর্ধ্বতন আধিকারিক তোমাকে ধমক দেয়, তাহলে তোমার শিক্ষক সুলভ আচরণে আঘাত আসবে না? না স্যার, এই শিক্ষক সুলভ শিক্ষকতাটা আমাকে অনেক ধৈর্যশীল করে নিয়েছে এবং বোঝানোর ক্ষেত্রে অনেকটা সুবিধা করেছে, যেটাকে আমি কাজে লাগিয়ে আগামী দিনে আমার অফিসে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বা শিক্ষক মহাশয় যদি কোনো আহ, উম, মাথা গরমের কাজ করেন বা আমাকে কিছু বলেন, তাহলে আমি অত্যন্ত ধৈর্যের সঙ্গে এনার সঙ্গে সম্পর্ক বজায় রাখবো। আচ্ছা, খুব সুন্দর, খুব ভালো লাগলো শুনে। আচ্ছা, তুমি বলেছো তোমার গ্র্যাজুয়েশন জিওগ্রাফিতে রয়েছে, এবং অন্য হ্যাঁ আর স্যার। কি কি কোয়ালিফিকেশন রয়েছে তোমার? স্যার আমি গ্রাজুয়েশন সম্পন্ন করার পরে কম্পিউটারের একটা বেসিক নলেজ নিয়েছি, হুম। আহ, যেটা যেটা আমাকে আগামী দিনে কম্পিউটারাইজ বা আমাদের যে ভারতবর্ষ এখন ডিজিটাল ইন্ডিয়ার পথে এগোচ্ছে, সেই দিকে এই কম্পিউটারের জ্ঞানটা আমার মধ্যে থাকা অত্যন্ত জরুরি। সেরকম ভেবে আমি অবসর সময়ে কম্পিউটারের বেসিক নলেজ গুলো নিয়েছি। আচ্ছা, খুব ভালো। তাহলে বলো তো, এক্সেলে যখন কাজ করতে হয়, এক্সেলে কোনো ফর্মুলা লিখতে গেলে কোন চিহ্ন ব্যবহার করতে হয় মাইক্রোসফট এক্সেলে? স্যার মাইক্রোসফট এক্সেলে ফর্মুলা স্যার ফার্স্ট ব্র্যাকেট এবং সমান চিহ্ন দিয়েই কাজ করতে হয় যতটুকু আমার মনে পড়ছে। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে। তুমি জিওগ্রাফিতে তোমার গ্র্যাজুয়েশন রয়েছে এবং তোমার উচ্চতর ডিগ্রি রয়েছে, তো সেক্ষেত্রে তুমি গ্রুপ সি বা গ্রুপ ডির মতো কাজে কেন আসতে চাইছো? তুমি তো অন্য কোনো উচ্চতর পেশায় যেতে পারতে, বা তুমি শিক্ষকতাও করতে স্যার পারতে। আমি স্যার আমার মনে হয় যে উচ্চতর ডিগ্রি থাকলেই যে উচ্চতর জায়গাতেই পৌঁছাতে হবে এরকম মানসিকতা আমার মধ্যে নেই। হুম। আমি মনে করি কোনো কাজই ছোট নয়। তো আমার সেই উচ্চশিক্ষিতর যে ধৈর্যশীল ব্যাপারটাকে কাজে লাগিয়ে আমি আহ, আমার যে পদে আমি উম, যেতে চলেছি সেই পদে কাজে লাগাতে পারবো এবং স্কুল সম্পর্কিত কোনো কাজের সঙ্গে যুক্ত থাকতে পেরে আমি নিজেকে গর্বিত অনুভব করছি। আচ্ছা, আচ্ছা, খুব ভালো। আর তুমি একটা জিনিস বললো যে পশ্চিমবঙ্গের বর্তমান স্কুল শিক্ষামন্ত্রীর নাম কি? স্যার নতুন নিয়োগ হয়েছেন, আমার এই মুহূর্তে নামটা মনে পড়ছে না। আচ্ছা, শিক্ষামন্ত্রী, উচ্চশিক্ষামন্ত্রীর নাম জানো হ্যাঁ বা? স্যার। বলো। হ্যাঁ স্যার, আমি এই মুহূর্তে মনে করতে পারছি না, মানে নতুন নিয়োগ হয়েছেন ওনারা। আচ্ছা, আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, বলো তো, 1 ডজন খাতার দাম যদি 120 টাকা হয়, তাহলে 3টে খাতার দাম কত হবে? স্যার 30 টাকা হবে। আচ্ছা, ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে, ধন্যবাদ স্যার। ওকে। খুব ভালো হয়েছে ইন্টারভিউ তোমার, সুখেন্দু, এবং এরকমভাবে প্র্যাকটিসটা চালিয়ে যেতে থাকো। আহ, দু একটা জিনিস একটু বলতে হবে, সেটা হচ্ছে যদিও তুমি বলেছিলে 100% তুমি শিওর নও তমলুকের কে রয়েছেন, মানে তাম্রলিপ্ত গভর্নমেন্টের, তো উত্তরটা তোমার ভুল হয়েছে, ঠিক আছে? তো এগুলো কোনো ব্যাপার না, এগুলো মাইনর মিস্টেক, এগুলো নিয়ে কোনো প্রেশার নেবে না। আর যেহেতু তুমি বলে দিয়েছো যে তুমি 100% তুমি শিওর নও, তো সেক্ষেত্রে এটা কোনো ইম্প্যাক্ট পড়বে না। আর তাছাড়া আরও একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে তোমার তোমার ড্রেস আপ ঠিকঠাক ছিল এবং পোলাইটনেস রয়েছে। তুমি শুধুমাত্র আহ, একটু চাপলেস ভাবে, একটু নার্ভাসনেস কমিয়ে যদি তুমি ইন্টারভিউটা দিতে পারো, যেখানে রিয়েল ইন্টারভিউ হবে, তাহলেই তোমার বেস্ট, আর কিচ্ছু করতে হবে না তোমাকে, ঠিক আছে? ওভারঅল তোমার ইন্টারভিউ ভালো ছিল। হ্যাঁ স্যার, ওই নার্ভাসনেসের ব্যাপারটা, আমি যে জায়গাতে বসে আছি
হুম। এই জায়গাতে বিরাট নয়েজ আর কি। আমি সেই সময় ভাবছি যে কোনো সময় যদি নয়েজটা তৈরি হয়ে যায় তাহলে সেই সিচুয়েশনে আমি কি করে হ্যান্ডেল করব। আচ্ছা আচ্ছা, বুঝতে পেরেছি। ঠিক আছে, তোমার এই কারণেই তোমার নার্ভাসনেস লাগছিল, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অসুবিধা নেই। ওকে। আচ্ছা, সুখেন্দুর পরে রয়েছে শুভদীপ রয়েছে। শুভদীপ, তুমি আছো ক্লাসে? হ্যাঁ স্যার। আচ্ছা শুভদীপ, যদি তুমি রেডি থাকো তাহলে তুমি তোমার ক্যামেরাটা অন করতে পারো। শুভদীপ, ক্যামেরা অন করেছো? স্যার আমার এখানে একটু সমস্যা হচ্ছে নেটওয়ার্ক, স্যার ক্যামেরাটা অন করলেও অফ হয়ে যাচ্ছে বারবার, দাঁড়ান স্যার। ওকে ওকে, ঠিক আছে ঠিক আছে, টেক ইউর টাইম। স্যার আমি একবার লিভ হয়ে জয়েন করবো কি? হ্যাঁ হ্যাঁ, তুমি লিভ হয়ে জয়েন করো, অসুবিধা নেই। ঠিক আছে, পরের কে রয়েছো? পরে রয়েছে বীরবল রয়েছে। বীরবল, তুমি রেডি আছো? বীরবল মনে হয় ক্লাসে নেই, ও আউট অফ দ্য সিটি রয়েছে। আচ্ছা, আহ, তারপরে কে রয়েছে? শুভদীপ তো হলো না, তাহলে আচ্ছা মৌ। মৌ, তুমি ক্লাসে রয়েছো? মৌ মণ্ডল। আচ্ছা আচ্ছা আচ্ছা, আচ্ছা আচ্ছা। তুমি যদি রেডি থাকো তাহলে তুমি তোমার ক্যামেরা অন করতে পারো। আচ্ছা মৌ, তুমি সংক্ষেপে তোমার পরিচয়টা বলো। শুভ সন্ধ্যা স্যার। আমাকে আমার নিজের ব্যাপারে বলতে দেওয়ার জন্য আমি অনেক কৃতজ্ঞ। আমার নাম সুমন মণ্ডল। আমি মালদা জেলার মধুপুর ব্লকের অন্তর্গত অনন্তপুর গ্রাম থেকে এসেছি। আমি 2023-এ আমার মাধ্যমিক এবং 2025-এ আমার উচ্চ মাধ্যমিক সম্পূর্ণ করেছি। বর্তমানে আমি মালদা গৌড় কলেজে বিএসসি ডিগ্রি নিয়ে এখন পড়ছি এবং বহু প্রতিষ্ঠানে নিজেকে নিযুক্ত করাই আমার প্রধান লক্ষ্য। এবং এছাড়াও অবসর সময়ে আমি নাচ করতে এবং নাচ শেখাতে ভালো রাখি। আচ্ছা, খুব সুন্দর। তুমি মালদা জেলা থেকে এসছো, মালদা জেলার গৌড় কলেজে তুমি পড়াশোনা করছো। বলো তো মালদা জেলার ওই মানে গৌড় কেন বিখ্যাত আহ, হিস্টোরিক্যাল দিক থেকে? উম, কি কি নিদর্শন রয়েছে গৌড় জেলাতে, সেই মানে কয়েকটা বলো। ফিরোজ মিনার ফিরোজ মিনার রয়েছে, হুম। দাকিল দরবাজ রয়েছে। আচ্ছা, তো এই হ্যাঁ, কারণে মালদা জেলা বিখ্যাত, কারণ এখানে অনেক রকম হ্যাঁ, ঐতিহাসিক স্থান রয়েছে, প্যালেস রয়েছে, সেই কারণে। ঠিক আছে। আচ্ছা, হ্যাঁ, স্যার। গ্রুপ সি তে তো এক সময় তোমাকে মানে একটানা ডেটা এন্ট্রির কাজ করতে হবে। তুমি কম্পিউটারে তোমার স্পিড কেমন? স্যার, মিনিটে 25টা ওয়ার্ড। আচ্ছা, তুমি 25টা ওয়ার্ড পার মিনিটে টাইপ করতে পারো, তাই তো? স্যার। আচ্ছা আচ্ছা, বলো তো মালদা জেলার সদর দপ্তরের নাম কি? ইংরেজ বাজার। আচ্ছা আচ্ছা, একটানা কম্পিউটারে বসে থাকতে বোরিং লাগবে না? আহ, না স্যার, আমি যেহেতু আহ, কোনো কাজের প্রতি ধৈর্যশীলতাই আমার মূল উদ্দেশ্য, মূল লক্ষ্য। তাই আমি যে কোনো কাজকে নিষ্ঠা ভরে করতে ভালোবাসি, তাই আমার কোনো কাজই অধৈর্যশীল মনে হবে না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, কম্পিউটারে যেহেতু তোমার নলেজ রয়েছে, বলছো তুমি কম্পিউটারে কাজ করতে জানো, বলো তো কম্পিউটারে যে ওএস রয়েছে, সেই ওএস মানেটা কি? তো স্যার মানে আমি মানে আমার ইংরেজি ওএস নাম বলতে আমি বলছি। তোমাকে অপারেটিং সিস্টেমের কথা বলতে চাইছি। অপারেটিং সিস্টেম মানে তোমার জানা আছে? ঠিক আছে, কোনো ব্যাপার না, অসুবিধা নেই। আচ্ছা স্যার, তুমি আচ্ছা এই তুমি মুহূর্তে মনে পড়ছে না, কিন্তু আমি পরে কিনে দেবো। ওকে। আচ্ছা, তুমি তো সদ্য এইচএস পাস করেছো, তুমি বলেছো যে 2025 সালে তোমার কমপ্লিট হয়েছে। তো আহ, হঠাৎ করে এই চাকরির পরীক্ষায় বসা,
কিভাবে নিজেকে প্রস্তুত করেছো? স্যার, আমি প্রথমে বলছি আমার যে কোনো শিক্ষা প্রতিষ্ঠানে নিজেকে নিযুক্ত করাই মূল লক্ষ্য। এবং আমি এইচএস দেওয়ার আগে থেকেই নিজেকে এই গ্রুপ সিডি পরীক্ষার জন্য আহ, তৈরি করতে থেকেছি, এবং সুযোগ এসেছে, সামনে সুযোগ পেয়েছি, তাই আমি নিজেকে আচ্ছা, প্রিপেয়ার করে নিয়েছি। আচ্ছা। তার মানে স্কুলের পড়াশোনার ফাঁকেই তুমি কম্পিটিটিভের জন্য প্রিপারেশন নিচ্ছিলে। আচ্ছা, খুব ভালো। আচ্ছা, গঙ্গা নদী নিশ্চয়ই মালদাতে রয়েছে। গঙ্গা নদী পশ্চিমবঙ্গের কোন জেলার কাছ দিয়ে পশ্চিমবঙ্গে প্রবেশ করেছে বলো তো? কোন কোন জেলা? একটা তো মালদা, আরেকটা? হ্যাঁ, মানে গঙ্গা নদী যখন পশ্চিমবঙ্গে প্রবেশ করে কোন কোন জেলার মাঝখান দিয়ে? ঠিক আছে। খুব দুঃখিত স্যার, এই মুহূর্তে মনে পড়ছে না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আহ, তুমি একজন গ্রুপ মানে সরকারি অফিসে যখন তুমি কাজ করবে, স্কুলে যখন কাজ করবে, তখন একজন গ্রুপ সি বা গ্রুপ ডি কাজ হিসাবে তুমি কি মনে করো যে একজন গ্রুপ সি বা গ্রুপ ডির কি কাজ? বৃত্তি বা গ্রুপের স্কুল পর্যবেক্ষণ করা এবং স্কুলকে রক্ষা করা, এছাড়াও ফাইল রক্ষণাবেক্ষণ করা, এবং আহ, ঊর্ধ্বতন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের আদেশ অনুযায়ী তাদের কাছে ফাইল এগিয়ে দেওয়া, জল এনে দেওয়া, ঘন্টা নির্দিষ্ট সময় ঘন্টা বাজানো, এবং ইত্যাদি। আচ্ছা, যেহেতু তুমি মালদা জেলার বাসিন্দা, তুমি বলো তো মালদা জেলার একটা ঐতিহ্যবাহী লোকনৃত্য রয়েছে, সেই লোকনৃত্যটার নাম কি? গম্ভীরা। হ্যাঁ। আচ্ছা, তুমি যদি চাকরিটা পেয়ে যাও, দেখা গেল যে তুমি চাকরিটা পেয়ে গেছো, ঠিক আছে, তাহলে অফিসে যখন প্রথম দিন যাবে, তোমার প্রথম দিনের কি কাজ হবে বা তুমি কি করবে প্রথম দিন গিয়ে? প্রথম দিন গিয়ে আমি সর্বপ্রথম আমার সিনিয়র যে সমস্ত স্যারেরা থাকবে তাদের সাথে আমি ভালো নিজের পরিচয় এবং তাদের ব্যাপারে আহ, তাদের সাথে পরিচয় করে নেব, এবং আমার যে দায়িত্ব, সেই দায়িত্বে আমি নিজেকে নিযুক্ত করব। আচ্ছা, আর তুমি নিশ্চয়ই তাদের কাছ থেকে ফাইল কোথায় রয়েছে, ডেস্ক কোথায় রয়েছে, হ্যাঁ, সেই ব্যাপারগুলোও জেনে নেবে, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। ধন্যবাদ। আচ্ছা, মৌয়ের ব্যাপারে আমি একটা কথা বলবো, সেটা হচ্ছে মৌ, তোমার সব উত্তরগুলো জানা আছে, কিন্তু তুমি নার্ভাস হচ্ছ, ঠিক আছে? বিনা কারণে নার্ভাস হ্যাঁ হচ্ছ। স্যার। সব উত্তরই তোমার জানা আছে, আমি সেটা বুঝতে পারছি, সব অ্যান্সার জানা আছে। হুম, তুমি একটা করে প্রশ্ন যখন করছো মানে করা হচ্ছে, তুমি কনফিডেন্টলি উত্তর দিচ্ছ না জেনেও, আর হয়তো সেটা নার্ভাসনেসের কারণে হচ্ছে। তুমি উত্তরটা দেওয়ার পরে মানে যে তোমাকে কোশ্চেন করছে, ধরো প্যানেল তোমাকে কোশ্চেন করছে, তুমি কনফার্মেশনের জন্য যে ঠিক বললাম কিনা, তাই জন্য তুমি প্যানেলের মুখের দিকে তাকাচ্ছ, ঠিক আছে, মানে ব্যাপারটা এরকম দেখাবে। তো সেক্ষেত্রে তোমার এই জিনিসটা তোমাকে ঠিক করার জন্য কি করতে হবে, তোমাকে একটু মানে নিজের যে পার্সোনালিটি, নার্ভাসনেসের যে ব্যাপারটা, এইটা একটু তোমাকে কমাতে হবে। আর তাই জন্য কি করতে হবে, তোমাদের নার্ভাসনেসের জন্য একটা ক্লাস নিয়েছিলাম, ওখানে বলেছিলাম ব্রিদিং এক্সারসাইজের কথা, ঠিক আছে? তো চেষ্টা করবে এই মানে কোনো আর কি ইম্পর্টেন্ট সিচুয়েশনের আগে, যেমন ধরো মক ইন্টারভিউ, বা এটা তো মক ইন্টারভিউ শুধুমাত্র, তুমি যখন রিয়েল ইন্টারভিউ দেবে তোমার কিন্তু বেশি নার্ভাসনেস আরও লাগতে পারে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তুমি ব্রিদিং এক্সারসাইজ করবে, দেন মক রুমে তুমি এন্টার করবে, ঠিক আছে? তো তোমার জন্য এইটুকুই বলবো, তুমি বাকি সব কিছু মোটামুটি ঠিকঠাকই বলেছো, মোটামুটি তোমার ইন্টারভিউ খারাপ হয়নি, ঠিক আছে? স্যার, প্রচন্ড ভয় লাগছিল। হ্যাঁ, আমি সেটা বুঝতে পেরেছি, নার্ভাসনেসের কারণেই এরকমটা হয়েছে, আদারওয়াইজ ব্যাপারটা তুমি নলেজ তো তোমার মধ্যে রয়েছে, সেটা বোঝা যাচ্ছে। স্যার, আরেকটা জিনিস বলছি যে আহ, আমি তো মানে মেনলি গ্রুপ ডি এর জন্য মানে ইন্টারভিউ এর প্রিপারেশন নিচ্ছি। তো হুম। গ্রুপ ডি এও কি এই কম্পিউটার রিলেটেড কোশ্চেন গুলো করবে? করার চান্স খুব কম গ্রুপ ডিতে, ঠিক আছে, শুধুমাত্র গ্রুপ সিতেই কম্পিউটার রিলেটেড প্রশ্ন করে। তবে একটা বেসিক নলেজ তো থাকা দরকার, মানে নর্মালি ধরো হ্যাঁ, হ্যাঁ তোমাকে স্যার। জিজ্ঞেস করে নিল যে কম্পিউটার কে আবিষ্কার করেছিল, ওয়েস মানে কি, এই নর্মাল জিনিসগুলো একটু টুকিটাকি জেনে রাখবে। যেটা আমি তোমাদেরকে কম্পিউটারের পিডিএফ যেটা দিয়েছিলাম, ওইখানে যতটুকু রয়েছে ওটা মোর দ্যান এনাফ, এর বেশি কিছু পড়তে হবে না, ওখানে অনেকটাই রয়েছে।
ঠিক আছে, থ্যাংক ইউ। ঠিক আছে। এরপর এরপরে আচ্ছা শুভদীপ, কি তোমার নেটওয়ার্ক ঠিক হয়েছে, না তুমি পরে দেবে? হ্যাঁ স্যার, আমি আছি স্যার। হ্যাঁ আছি আ- স্যার। আচ্ছা ঠিক আছে, তুমি যদি রেডি থাকো তাহলে তুমি তোমার ক্যামেরা অন করতে পারো। ওকে, শুভদীপ রেডি তো? হ্যাঁ স্যার। আচ্ছা শুভদীপ, তুমি সংক্ষেপে তোমার পরিচয়টা দাও। প্রথমে স্যার আমাকে আমার সম্বন্ধে কিছু বলতে দেওয়ার জন্য ধন্যবাদ। স্যার, আমি শুভদীপ দাস, পিতা স্বর্গীয় গৌরীশঙ্কর দাস এবং মাতা কবিতা দাস। আমি বাঁকুড়া জেলার বড়জোড়া ব্লকের অন্তর্গত বড়জোড়া গ্রাম থেকে আসছি। আমি হুম। 2019 সালে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অন্তর্গত বাঁকুড়া খ্রিস্টান কলেজ থেকে ইংলিশে স্নাতক হই এবং পরবর্তীকালে আমি কম্পিউটার নিয়েও সার্টিফিকেট কোর্স করেছি। হুম। অবসর সময়ে আমি বিভিন্ন ধরনের জ্ঞান অর্জনের জন্য বিভিন্ন ধরনের পডকাস্ট শুনতে ভালোবাসি। আমি আচ্ছা। একজন নিজেকে একজন সৎ এবং দায়িত্বশীল মানুষ হিসেবে আগামী দিনে গড়ে তুলতে চাই। আচ্ছা, খুব সুন্দর, খুব ভালো লাগলো। আচ্ছা, পডকাস্ট শুনতে ভালোবাসো তাই তো? কার কার পডকাস্ট শোনো সাধারণত? কোনো ফেভারিট কোনো? হ্যাঁ স্যার, বিভিন্ন ধরনের আছে, যেমন স্যার রাজ সামানি বলে একজন আছে, ওনার শুনি। এছাড়া স্যার ফুড ফার্মার ট্রাস্টিফাইড বলে আছে, এদের বিভিন্ন খাদ্যের যে বিভিন্ন যে ইয়ে হয় সেগুলো সম্বন্ধে। এছাড়া হেলথ রিলেটেড একটা আছে, ইনজেকশন বলে একটা আছে, যেটা আমাদের জনপ্রিয় রেডিও জকি আর যে সায়ন, উনি এটা হোস্ট করেন, ওটা শুনি। এছাড়াও স্যার আরো বিভিন্ন রয়েছে কিছু কিছু। আচ্ছা। আচ্ছা, তোমার মনে হয় না এখনকার দিনে যে আগেকার যে মানে বইগুলো হতো সেগুলো হ্যান্ড রিটেন বই হতো এবং সবাই সেগুলোই পড়তো, এখনো হ্যান্ড রিটেন বই বেরোয় এবং লোকজনের হ্যান্ড রিটেন বই থেকে প্রবণতা বেড়ে গেছে অডিও বুক শোনার জন্য। ঠিক আছে, তো সবাই অডিও বুকের প্রতি বেশি ঝোঁক বাড়ছে। তো এই জিনিসটা কি পজিটিভ না নেগেটিভ, তোমার কি মনে হয়? স্যার এইটা আমি মনে করি স্যার, যে অডিও বুকের যে মানে বিভিন্ন সুবিধা রয়েছে কিছু, সেটা যে কোনো সময়তে আমরা শুনতে পারি। বাসে যাচ্ছি, ট্রামে ট্রাভেল করছি, এই সুবিধাটার কারণে, এবং স্যার বর্তমানে ইন্টারনেটের সহজলভ্যতা এটার পিছনে আরেকটা কারণ স্যার, যেটার ফলে আমরা ইন্টারনেট থাকার ফলে আমরা এইগুলো অ্যাক্সেস করতে পারছি। কিন্তু স্যার বই অনেক সময়, যেহেতু স্যার ইন্টারনেট আমরা সবাই কাছে, বেশিরভাগের কাছে স্মার্টফোন আছে, তাই ইন্টারনেট সহজ হওয়ার ফলে সবাই এটা অ্যাক্সেস করতে পারছে। কিন্তু স্যার বই অনেক সময়, বই দামি হয় অনেক বই, সেগুলো অনেকের কাছে পড়ার অর্থ থাকে না হয়তো প্রয়োজনীয়। কিন্তু হুম। স্যার আমি মনে করি বই বই পড়াটা, বইয়ের কোনো বিকল্প হতে পারে না স্যার, বই পড়াটা জরুরি স্যার। একদমই। তাহলে এর কোনো নেগেটিভ কি কোনো ব্যাপার আছে? মানে যেহেতু সবকিছু। নেগেটিভ, হ্যাঁ স্যার, নেগেটিভ একটা হতে পারে যদি স্যার আমরা এটাকে মানে এটা হবি ছাড়া যদি আমরা এটাকে একটা মানে আমাদের যদি এটা আহ, একটা হ্যাবিটে পরিণত হয়ে যায়, তাহলে স্যার আমাদের এটা টাইম কিল করতে পারে। কারণ একটা কথা আছে, যদি আমাদের কোনো হবি যদি আমরা এক্সেসিভ ওয়েতে করতে থাকি, সেটা আমাদের টাইম কিল করে অনেক সময় স্যার। তাই আমার মনে হয় যতটুকু মানে জানার জন্য বা হবির জন্য এটা কাজে লাগানো উচিত, যে কোনো জিনিসকে। আচ্ছা। আচ্ছা, খুব ভালো। আচ্ছা, তুমি একটা জিনিস বলো, তুমি তো বাঁকুড়া জেলার থেকে, তো বাঁকুড়া জেলার মুকুটমণিপুর ড্যামের কথা শুনেছো? হ্যাঁ স্যার, শুনেছি। আচ্ছা, এই ড্যামটা কোন নদীর সংযমস্থলে অবস্থিত? স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না স্যার, কারণ এই মুহূর্তে আমার মনে পড়ছে না স্যার। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তোমার কোনো কাজের জন্য কোনো ওয়ার্ক এক্সপিরিয়েন্স আছে, মানে তুমি কিছু কাজ করেছো? ওয়ার্ক, হ্যাঁ স্যার, আমি বর্তমানে একটি কোচিং ইনস্টিটিউটে কন্টেন্ট রাইটার হিসেবে যুক্ত স্যার। আচ্ছা, তুমি কন্টেন্ট রাইটার হিসাবে যুক্ত। আচ্ছা, খুব ভালো। হ্যাঁ স্যার। তো সেখানে কি তুমি কোচিং সেন্টারে কন্টেন্ট রাইটিং এর কাজ করো? কি কি কাজ করতে হয় তোমাকে? স্যার আমি মূলত যেহেতু আমার সাবজেক্ট ইংলিশ, মূলত আমি ইংলিশের উপরেই কন্টেন্ট লিখি, বিভিন্ন ধরনের যে চ্যাপ্টার গুলো পড়ানো হয় সেগুলো সম্বন্ধে। আচ্ছা। আচ্ছা, খুব ভালো। আচ্ছা, তুমি ভারতীয় সংবিধানের ব্যাপারে ফান্ডামেন্টাল রাইটের কথা শুনেছো? ফান্ডামেন্টাল রাইট, মৌলিক অধিকার। হ্যাঁ স্যার, শুনেছি স্যার। আচ্ছা, বলো তো এই যে মানে ফান্ডামেন্টাল রাইট নয়, ফান্ডামেন্টাল যেটা কর্তব্য রয়েছে, ফান্ডামেন্টাল ডিউটি, ফান্ডামেন্টাল রাইটের কথা আমি তোমাকে জিজ্ঞেস করছি না, তো ডিউটিটা কোন কোন দেশ থেকে নেওয়া হয়েছে?
স্যার এই মুহূর্তে কারেন্টলি আমার মনে পড়ছে না, আমি একটু কনফিউজ স্যার এটা। আচ্ছা, ফান্ডামেন্টাল রাইটেরটা জানো কি? স্যার, আমার মনে হয় স্যার ইউএসএ থেকে। আচ্ছা, ঠিক আছে, ঠিক বলেছো, ইউএসএ থেকেই নেওয়া রয়েছে ফান্ডামেন্টাল রাইট। আচ্ছা, বলো তো কম্পিউটারের কিবোর্ডের কটা ফাংশন রয়েছে, মানে ফাংশন কি কটা রয়েছে, যেগুলোকে আমরা যেমন ধরি বলি F1 F2, টোটাল কটা রয়েছে? তোমাকে তো কম্পিউটারের কাজ করতে হবে। স্যার আমি শিওরলি এই মুহূর্তে শিওর নই স্যার। আচ্ছা আচ্ছা, বলো তো একজন ছাত্রের উম, 4টে পরীক্ষার গড় নাম্বার হচ্ছে 72, ঠিক আছে? সে 4টা এক্সাম দিয়েছে, 4টা এক্সামে তার গড় নাম্বার হচ্ছে 72। 5 নাম্বার যে এক্সামটা, সেই 5 নাম্বার এক্সামে কত পেলে তার গড় নাম্বার 75 হবে? স্যার কোশ্চেন একবার রিপিট করবেন প্লিজ স্যার। হ্যাঁ, অবশ্যই। একজন ছাত্র যে 4টে পরীক্ষায় তার গড় নাম্বার হয়েছে 72, ঠিক আছে? 4টে পরীক্ষায় তার গড় নাম্বার 72 হয়েছে, ঠিক আছে? এমনই নাম্বার পেয়েছে 4টে পরীক্ষা মিলে তার গড় নাম্বার 72, ঠিক আছে? এবার সেই ছাত্রটি যখন পঞ্চম পরীক্ষাটা দেবে, পঞ্চম পরীক্ষায় কত নাম্বার পেলে তার গড় নাম্বার 72 থেকে 75 দাঁড়াবে? স্যার 90 নাম্বার পেল স্যার। 90? হ্যাঁ স্যার। তুমি শিওর? হ্যাঁ হ্যাঁ স্যার, মনে হচ্ছে আমার স্যার এটাই। আচ্ছা, ঠিক আছে। তারপর আচ্ছা, বলো গ্রুপ ডির কাজে তোমার যে তুমি বলছিলে তুমি বিএ করেছো তো, না? বিএ, বিএ অনার্স। হ্যাঁ স্যার। বিএ অনার্সে এই যে তোমার গ্রুপ ডির কাজে কিরকম ভাবে হেল্প করতে পারে? এটা তো একটা উচ্চতর শিক্ষা, ঠিক আছে? যেটা তুমি ছিল ব্যাচেলার অফ আর্টস করেছো, তো সেক্ষেত্রে গ্রুপ ডি তো শুধুমাত্র একটা অষ্টম পাস শ্রেণীর কাজ। তো সেক্ষেত্রে আবার তোমার উচ্চশিক্ষা কিরকম ভাবে এটাকে হেল্প করতে পারে? স্যার আমি মনে করি স্যার উচ্চশিক্ষা স্যার আমাকে সবসময় শান্ত এবং ধীর মস্তিষ্কের হতে শিখিয়েছে স্যার। গ্রুপ ডি যেহেতু একটি স্কুলের বিভিন্ন কাজকর্ম সামলাতে হয়, যেমন স্যার স্কুলে তদারকি করা, বিভিন্ন ফাইল নিয়ে আসা নিয়ে যাওয়া, স্যার সঠিক সময়ে ঘন্টা দেওয়া, বিভিন্ন মিড ডে মিলের রক্ষণাবেক্ষণ করা, নোটিশ বিভিন্ন রুমে নিয়ে যাওয়া, স্যার এই কাজ, এগুলো একটি হেক্টিক শিডিউল স্যার। আমি মনে করি এর ফলে আমার হায়ার এডুকেশন আমাকে যথেষ্ট মানে শান্ত এবং স্থিতধী মস্তিষ্কের গড়ে তুলেছে, যার ফলে আমি কাজটি সহজেই করতে পারবো। আচ্ছা, খুব ভালো। আচ্ছা, বাঁকুড়া জেলার বিখ্যাত পাহাড়গুলির নাম বলো তো, শুশুনিয়া বাদ দিয়ে বলো। শুশুনিয়া বাদ দিয়ে অন্য যা অযোধ্যা পাহাড়। পাহাড়। আচ্ছা অযোধ্যা। আচ্ছা, বলো তো এই যে শুশুনিয়া পাহাড় যেটা রয়েছে, সেখানে হিস্টোরিক্যালি কেন বিখ্যাত এটা শুশুনিয়া পাহাড়? স্যার আমার এই মুহূর্তে ঠিক মনে পড়ছে না, ওই শুশুনিয়া পাহাড়ের নিচে একটি প্রাচীন শিলালিপি রয়েছে স্যার। আচ্ছা, কোন কিন্তু রাজা শিলালিপি রয়েছে সেটা মনে আছে কি? হ্যাঁ স্যার, ওই রাজার, হ্যাঁ, রাজার নামটা স্যার আমি এই মুহূর্তে মনে করতে পারছি না স্যার। ঠিক আছে, কোনো ব্যাপার না। আচ্ছা, তোমাকে যদি সবসময় সারাদিন পুরনো ফাইল খোঁজার কাজ দেওয়া হয়, তোমার কেমন লাগবে? স্যার একঘেয়েমি আসবে না? আমার কখনোই খারাপ লাগবে না, কারণ স্যার আমি মনে করি স্যার আমি জেনেই এই কাজটির জন্য স্যার অ্যাপ্লাই করেছি। আমি আমি জানি যে এই কাজের এটা একটা অঙ্গ স্যার। তাই স্যার আমি মনে করি যেহেতু এটা আমার কাজেরই অঙ্গ, তাই এর ফলে আমার কোনো একঘেয়েমি আসবে না, আমি নিষ্ঠার সঙ্গে এই কাজটি করবো। আচ্ছা, কোনো ইমার্জেন্সি কারণে তোমাকে যদি স্কুলে তোমার অফ ডিউটি টাইমেও তোমাকে আসতে বলে, তো সেই সময় তোমার কি বিরক্তি আসবে? না স্যার, কখনোই না স্যার। যদি স্কুলের প্রয়োজনে বা স্কুলের স্বার্থে আমাকে আমার উচ্চতর কর্তৃপক্ষ কখনো আসতে বলেন, আমি অবশ্যই সেটি করবো স্যার। আচ্ছা, অফিসে যদি হঠাৎ বা স্কুলে হয়তো হঠাৎ আগুন লেগে গেল, তো সেক্ষেত্রে তোমার প্রথম প্রথম করণীয় কি হবে? স্যার প্রথম করণীয় হবে আমার উচ্চতর অথরিটি অর্থাৎ হেডমাস্টার মশাই জানানো, এবং তিনি যেভাবে বলবেন সেভাবে বাকি পদক্ষেপ নেওয়া, এবং অবশ্যই ফায়ার ব্রিগেডকে এবং স্থানীয় প্রশাসন অর্থাৎ পুলিশকে জানাবো।
ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ, তুমি আসতে পারো। ধন্যবাদ স্যার। ওকে। আচ্ছা, শুভদীপের ব্যাপারে কিছু জিনিস বলার আছে। প্রথম ব্যাপারটা হচ্ছে, যখন তুমি কোনো প্রশ্ন পারছো না, ঠিক আছে, তার মানে এই নয় যে তোমাকে ওইটা মনে করতেই হবে, যে করেই হোক আমাকে মনে করতেই হবে এই মুহূর্তে, এমন কোনো মানে নেই। তুমি প্রেশার নেবে না, তোমার প্রেশারটাই চেক করা হচ্ছে ওখানে, ঠিক আছে, আর কিছুই নয়। তুমি কি হচ্ছে, তুমি কোনো প্রশ্ন হয়তো তোমাকে একটা প্রশ্ন করা হচ্ছে, তারপর হয়তো প্যানেল হয়তো সেকেন্ড প্রশ্নে চলে গেল, তুমি তখনও প্রথম যে প্রশ্নটা পারোনি সেই প্রশ্নটার ব্যাপারে ভাবছো। ঠিক বলছি তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার, আমি যেমন স্যার এই মুকুটমণিপুরটা পরে মনে পড়ে গেছিল আমার স্যার একটু পরে, যেটা কংসাবতী আর কুমারী নদী হবে। হ্যাঁ স্যার সেটা, আমি প্রেসারে ওইটা ভুলে গেলাম। হ্যাঁ ঠিক আছে, সেটা কোনো অসুবিধা নেই, আমি তো সেটাই বলছি। এই জিনিসগুলোই যারা মক দিচ্ছ না, তারা অন্ততপক্ষে এই বিষয়গুলো তো দেখতে পারছো না, যে আমরা মানে ইন্টারভিউ যখন দিতে যাই আমাদের কি কি মিস্টেক হয়। তো এইগুলো শুধুমাত্র মানে মক দিলেই বোঝা যাবে, এমনি এমনি বোঝা যাবে না, এবং অন্যদেরটা দেখেও শেখা যাবে। তো এই কারণেই কিন্তু তোমাদের মকটা নেওয়া। তো এই যে জিনিসটা, তুমি কিন্তু এটা কিন্তু শুধরে নিতে পারো, এটা কোনো এমন কোনো মিস্টেক নয় যেটা তুমি শোধরাতে পারো না। তুমি তুমি শুধুমাত্র আর মানে, স্যার, বলো। স্যার ওই ওই যেটা শুশুনিয়া যেটা বললেন, ওটাও স্যার পরে মনে পড়লো যে ওটা একটা রাজা চন্দ্রবর্মনের একটা ইয়ে ছিল স্যার। হ্যাঁ আর নিচে একটা স্যার ফোর্ট ছিল, নরসিংহ টেম্পল আছে ওইটার জন্য বিখ্যাত। হ্যাঁ হ্যাঁ, তো ওইটা আমি তখন টেনশনে স্যার ভুলে গেলাম। ওটাই হয় অ্যাকচুয়ালি, টেনশনে যদি কেউ ভুলে যাও। জানা জিনিসগুলো ভুলে যাচ্ছি স্যার। হ্যাঁ, জানা জিনিসটাই ভুলে যায় সবাই গিয়ে। আমি সেই জন্যই তোমাদেরকে বলেছিলাম, তোমাদের ইন্টারভিউয়ের ক্লাসগুলো যেগুলো হয়েছিল, তোমরা দেখবে যে অনেক অনেক ব্রিলিয়ান্ট স্টুডেন্ট যারা অনেক ভালো নাম্বার পেয়েছে, 40-এ 40 পেয়েছে, তারাও দেখবে ইন্টারভিউতে গিয়ে ঠিকঠাক পারফর্ম করতে পারবে না, ঠিক আছে, কারণ নলেজটা ওখানে টেস্টই হয় না, ওখানে টেস্ট হয় তোমার পার্সোনালিটি। নলেজটা শুধুমাত্র এইটা দেখা হয় যে তোমার বেসিক নলেজটা রয়েছে কিনা। এই যে তুমি যে প্রশ্নটা যে বলতে পারছো না, এটা কিন্তু মানে প্যানেল কিন্তু দেখে বুঝতে পারবে যে এর জানা রয়েছে, শুধুমাত্র এই মুহূর্তে মনে করতে পারছে না। তো তখন তুমি শুধুমাত্র জাস্ট দুঃখিত স্যার এই মুহূর্তে মনে পড়ছে না, এটা বলেই তুমি স্কিপ করে যেতে পারো। মানে এটা স্যার প্রথম দিচ্ছি তো স্যার, টেনশনে একটু হয়তো কনফিউজ হয়ে যাচ্ছি স্যার। আচ্ছা ঠিক যেমন আছে, স্যার সেটা। আপনি ফাংশন কিটা প্রশ্ন করলেন স্যার, হুম আমি আমি জানি যে স্যার F11 বা F12 এই দুটোর মধ্যে ভুলে গেছি স্যার। হুম হুম। আমি 11 12 এর মধ্যে। যেই জিনিসগুলো বলছি সেই জিনিসগুলো শুধুমাত্র মানে নোট ডাউন করো। এই জিনিসগুলো তুমি যদি ফাইনাল ইন্টারভিউতে গিয়ে যদি তুমি এগুলো মানে ঠিক করে নিতে পারো, তাহলে তোমার যেটা নাম্বার তুমি পাবে তার থেকে বেশি নাম্বার পাবে, বুঝলে। আদারওয়াইজ মানে কিন্তু স্যার হ্যাঁ, মকটা বেশি দিলে স্যার আমার মনে হয় বেটার হবে, মকটা যদি বেশি নেন তাহলে এটা মানে ইমপ্রুভ ভালো হবে। ম্যাথ। প্রথম দিচ্ছি করে কনফিউজ, মকটা স্যার বেশি করে মক দিলে আমার মনে হয় ভালো হবে, আরো কয়েকটা মক নিলে ইন্টারভিউ। সে তো অবশ্যই, তুমি যত মক দেবে, যত প্র্যাকটিস করবে, ততই তো বেটার, ততই তো তোমার মধ্যে মানে নার্ভাসনেস কম। যেটা স্যার মানে ঘরে বলতে পারবো সেটা হয়তো আপনার সামনে অসুবিধা হচ্ছে এরকম হচ্ছে। হ্যাঁ ঠিক আছে, সেটা কোনো অসুবিধা নেই। তুমি অ্যাটলিস্ট যে জিনিসটা বললাম এই জিনিসটা ঠিক করে নাও, ঠিক আছে। কোনো সেকেন্ড প্রশ্নে যখন যাবে, এটা কিন্তু তোমার খালি মাইন্ডসেটের ব্যাপার, আর কিচ্ছু না। তুমি দ্বিতীয় প্রশ্নে ঠিক যাওয়ার আছে পর প্রথম প্রশ্ন ভাববে না, ওটা গেছে মানে গেছে, ওইটার নিয়ের জন্য তোমার 1 নাম্বার কমে যাবে না তাই জন্য, ঠিক আছে। ঠিক আর আছে আর ঠিক আছে। ম্যাথের যেটা তুমি আনসার দিয়েছো, ওটা উত্তরটা ভুল হয়েছে, সেটা কোনো অসুবিধা নেই ভুল হয়েছে জন্য, কিন্তু মানে ভুল উত্তর দেওয়ার থেকে উত্তর না দেওয়া বেটার, ঠিক আছে। ওকে স্যার। ওকে ঠিক আছে। আচ্ছা, তোমার নামটা শুভদীপ, তাই তো? শুভদীপ। হ্যাঁ স্যার। শুভদীপ, তোমার সারনেম কি? স্যার DAWN। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মৌয়ের ইন্টারভিউ হয়ে গেছে। ইন্দ্রনীল, ইন্দ্রনীল রয়েছো? স্যার একটা প্রশ্ন করবো? এই শুভদীপ। হ্যাঁ স্যার। হ্যাঁ বলো। স্যার ম্যাথের উত্তর নাকি 87 হতো? হ্যাঁ 87 হতো। স্যার দেখেছো, ওইটা আমি একটা বললাম আমার না, তুমি কনফিউশন সবই, ভুল হলো। তুমি স্যার সবই জানো। পঁচাত্তর সঙ্গে পড়ছি ভুল করে। হুম পঁচাত্তর সঙ্গে ভুল করে করে দিয়ে দিলাম। হুম হুম, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, ইন্দ্রনীল রয়েছো? হ্যাঁ স্যার আছি। আচ্ছা ইন্দ্রনীল, যদি তুমি রেডি থাকো তাহলে তুমি তোমার মাইক বলছি, ক্যামেরাটা অন করতে পারো। আচ্ছা দাঁড়াও। আচ্ছা ইন্দ্রনীল, তুমি তোমার সংক্ষেপে তোমার পরিচয়টা দাও। হ্যাঁ স্যার, গুড ইভিনিং স্যার। আমার সম্পর্কে কিছু বলতে দেওয়ার জন্য প্রথমে আপনাকে ধন্যবাদ। আমি ইন্দ্রনীল দাস। আমি
উত্তর চব্বিশ পরগনা জেলার আহ, বারুইপুর পূর্ব বিধানসভার অন্তর্গত একটি ছোট্ট সাভারগঞ্জ এরিয়া থেকে আসছি। আমি বর্তমানে উম, গৃহ শিক্ষকের আহ, গৃহ শিক্ষক পেশার সাথে যুক্ত এবং বাবার একটি ছোট্ট ব্যবসায় হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করি এবং উম, অবসর সময়ে আমার অবসর সময়ে আমি আমার বাড়ির কাজকর্ম এবং খেলাধুলা দেখা আর রান্না করতে আমার ভালো লাগে। বাহ, খুব সুন্দর। তুমি দক্ষিণ চব্বিশ পরগনা জেলা থেকে, তাই তো? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা, তুমি বলো তো দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় সেটা সুন্দরবন অঞ্চলের কাছাকাছি, বা সুন্দরবন অঞ্চল সেখানেই পড়ছে, সেখানে দুটো ম্যানগ্রোভ ট্রির নাম বলো। স্যার সুন্দরী, গরান, গেওয়া। আচ্ছা, খুব ভালো। আচ্ছা, অবসর সময়ে তুমি কি করে কাজ টাইম স্পেন্ড করো বলছো? তুমি বাবার হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করো, তাই তো? হ্যাঁ স্যার, বাবার একটা ছোট গ্রোসারি শপ আছে, সেখানে আমি হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করি। আচ্ছা, তুমি গ্রসারি শপে যেহেতু তুমি হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করছো, নিশ্চয়ই তোমাকে সেখানে ফাইল মেনটেন করতে হয় স্যার হিসাব ফাইল নিকেশের মেনটেন জন্য। বলতে মানে স্যার মানে ম্যানুয়ালি ফাইল তো মেনটেন করি আমরা, আচ্ছা কিন্তু ওরকম প্র্যাকটিক্যাল মানে কম্পিউটারাইজ কোনো কিছু ব্যাপার স্যাপার নেই আর কি। আচ্ছা, সেক্ষেত্রে তুমি কম্পিউটারাইজ কাজে সেখানে তুমি কমফোর্টেবল তো? হ্যাঁ স্যার, কোনো অসুবিধা নেই। আমি তো কম্পিউটার মানে ডিপ্লোমা ইন কম্পিউটার অ্যাপ্লিকেশন করেছি। আচ্ছা আচ্ছা, বলো তো কম্পিউটার কি আবিষ্কার করেছিলেন? স্যার চার্লস ব্যাবেজ। আচ্ছা আচ্ছা, বলো তো ওয়াইফাই যে রয়েছে কম্পিউটারে, যে আমরা ওয়াইফাই ব্যবহার করি, ওয়াইফাই এর ফুল ফর্ম হ্যাঁ কি? স্যার, ওয়্যারলেস ফিডেলিটি। আচ্ছা, বেশ, খুব সুন্দর। আচ্ছা, সুন্দরবন কি ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মধ্যে পড়ে? হ্যাঁ স্যার, সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ এর মধ্যে পড়ে। আচ্ছা, সুন্দরবন কত সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে ইনক্লুডেড হয়েছিল? স্যার আমি 100% সঠিক নাও হতে পারি, আপনি যদি পারমিশন দেন আমি চেষ্টা করতে পারি। আচ্ছা, বলো। 1987। আচ্ছা, সঠিক উত্তরই দিয়েছো, 1987এই সুন্দরবন ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটে ইনক্লুডেড হয়েছিল। তুমি বলো, গ্রুপ সিতে, গ্রুপ সি কাজের জন্য, তুমি গ্রুপ সির জন্য তো না গ্রুপ ডির জন্য, দুটোই? স্যার দুটোই স্যার। আচ্ছা, গ্রুপ সি কাজের জন্য তোমার কোন দক্ষতাটি সবচেয়ে বেশি প্রযোজ্য, তোমার মধ্যে রয়েছে সেই দক্ষতাটা যেটা গ্রুপ সি কাজের জন্য সব থেকে বেশি অ্যাপ্লিকেবল হবে? স্যার গ্রুপ সি কাজের আম, জন্য মূল যেটা দরকারি জিনিস সেটা হলো নিয়ম শৃঙ্খলা, একটা শৃঙ্খলাবদ্ধভাবে সবকিছু প্রপার মেনটেন করা এবং মানে সময়কে সবথেকে সবার আগে গুরুত্ব দেওয়া, সময় অনুযায়ী সবকিছু, যেমন ঘন্টা মারা বা ক্লাস ঠিক সময়, স্কুল তোমার স্কুলের মধ্যে দরজা কোন, বন্ধ করা তোমার বা মধ্যে খোলা। কি রয়েছে, মানে দক্ষতাটা তোমার মধ্যে কি রয়েছে যেটা স্যার কিনা? আমার মধ্যে আছে বলতে কি স্যার, স্যার মানে নিয়মানুবর্তিতা যেটা, এটাই হ্যাঁ। আমার মধ্যে আছে, যেটা এই কাজে খুব মানে সাহায্য করবে এবং এবং পরিশ্রম করার ক্ষমতা স্যার। আচ্ছা, খুব সুন্দর। আচ্ছা, বলো তো 50-এর 20% কত? 50-20% স্যার, স্যার 20 স্যার। আচ্ছা না না স্যার, সরি 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 স্যার, 50-এর 20% স্যার। আচ্ছা, ঠিক আছে, অসুবিধা নেই। 10 স্যার। আচ্ছা, 2020 সালে গ্র্যাজুয়েশন করার পর কি করেছিল তুমি? স্যার আমি স্যার কম্পিউটারে আমার দক্ষতা বাড়িয়েছি। পাশাপাশি আমি তো প্রথমেই বললাম স্যার যে আমি গৃহ শিক্ষকতার সাথে যুক্ত এবং বাবার একটা মানে বাবার বিজনেসে হেল্পিং হ্যান্ড হিসেবেই কাজ করছি। আচ্ছা, এই সাইড বাই সাইড। বছরের গ্যাপে কি তুমি অন্যান্য কোনো এক্সাম দিয়েছো? হ্যাঁ স্যার, এক্সাম তো দিচ্ছি। যেমন? যেমন স্যার এর আগে স্যার বার্ষিক এক্সামটা দিয়েছিলাম। তারপরে স্যার রেলের এক্সামগুলো দিয়েছি স্যার। আচ্ছা, তার মানে তো তুমি সেখানে জব পেলে এই চাকরিটা ছেড়ে দেবে? না স্যার, এরকম কোনো ব্যাপার না
স্যার প্রথমত স্যার স্কুল আমার কাছে একটা পবিত্র মন্দিরের মতো। স্যার স্কুল স্কুল নামক স্কুলের মতো পবিত্র প্রতিষ্ঠানের সাথে যুক্ত হতে পেরে আমি নিজেকে অবশ্যই ধন্য বলে মনে করবো এবং গর্বিত বলে মনে করবো। আর আর তাছাড়া স্যার এই মুহূর্তে এই চাকরিটার উপরেই আমার সব থেকে বেশি ফোকাস আছে এবং পরবর্তীকালে এভাবে উম, সবার এটা একটা স্যার উম, আহ, মানে মানে ঠিক আছে, বুঝতে পেরেছি। তুমি বলো তো, লোকসভার বর্তমান স্পিকারের নাম কি? স্যার ওম বিড়লা, আচ্ছা শ্রী ওম বিড়লা স্যার। আচ্ছা, চাকরিটা যদি তুমি পেয়ে যাও এবং জেলা থেকে দূরে যদি তোমাকে পোস্টিং দেওয়া হয়, তুমি কমফোর্টেবল তো? হ্যাঁ স্যার, আমার কোনো অসুবিধা হবে না। আচ্ছা, ঠিক আছে, ধন্যবাদ, তুমি আসতে পারো। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। ওকে। আচ্ছা ইন্দ্রনীল, ইন্দ্রনীল, তোমাকে যে জিনিসটা বলার আছে আমার, সেটা হচ্ছে গিয়ে তুমি উম, তুমি যখন রিগ্রেট কেন করছো, তুমি যখন কোনো প্রশ্নের যখন তুমি উত্তর দিতে পারছো না, রিগ্রেট করার কি রয়েছে? তুমি দিতে পারছো না, তুমি স্কিপ করে যাও, ওনাদেরকে বলো যে দুঃখিত স্যার, এই এই সময় আমি রিকল করতে পারছি না, বা এটা বললেও তো হয় না। তুমি 50-এর 20% কত, এটা খুব মানে ইজি প্রশ্ন, কারণ চাপে পড়ে তুমি দিতে পারছো না। তো এর মানেটা এটাই যে তুমি এটা জানা আছে, এটা ওনারাও জানে, তুমি এটা স্কিপ করে যাও না প্রশ্নটা, স্যার এই সময় আমি এটাকে মানে হ্যাঁ স্যার, ক্যালকুলেট হ্যাঁ করতে স্যার, পারছি না, তাই হ্যাঁ না? স্যার, এটা স্যার একটু নার্ভাসনেসের জন্য স্যার এটা হচ্ছে। হ্যাঁ, সেটা তো বুঝতেই পেরেছি, নার্ভাসনেসের জন্যই হচ্ছে, এটা বোঝাই যাচ্ছে। আর ব্যাপার হচ্ছে গিয়ে তুমি আরও একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে আহ, তোমাকে যখন কোনো প্রশ্ন করা হচ্ছে, ঠিক আছে, সেই প্রশ্নটার তো উত্তর দিচ্ছ, আবার তুমি কনফিউজডও হচ্ছ যে আমি ঠিক বলছি কিনা। দেখো, তুমি যেটা উত্তর দিচ্ছ সেটাই সঠিক, ঠিক আছে, যদি মানে সেটা বেঠিকও যদি হয়, তুমি কনফিডেন্টলি তো উত্তর দেবে, কনফিডেন্সটার প্রয়োজন রয়েছে। তো তুমি কনফিডেন্স না নিয়ে উত্তর দিলে তোমার যেটা তুমি সঠিক উত্তর দিচ্ছ সেটাও বেঠিক শোনাবে, ঠিক আছে। তো এখানে তুমি কীরকমভাবে রিয়াক্ট করছো, প্রেশারে এসে কি করছো, এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। তুমি তো সঠিক উত্তর দিতেই পারলে, তুমি তো লোকসভার স্পিকারের নাম বলতে পারলে, এটা তো একটা প্লাস পয়েন্ট, তুমি তো জিকের একটা নাম্বার পাচ্ছই। তারপরে হচ্ছিল গিয়ে তোমার অন্যান্য যে প্রশ্নগুলো তুমি বলছো যে তুমি বাড়ির হেল্পিং হ্যান্ড হিসেবে কাজ করেছো, এগুলো খুব ভালো পজিটিভ পার্সোনালিটি। তো তুমি আন্ডার কনফিডেন্ট ভাবে থাকবে কেন? তুমি কনফিডেন্সটা বাড়াও, কনফিডেন্সটা বাড়িয়ে তারপর তুমি উত্তর দাও। এবং এই যে নার্ভাসনেস, তোমারও একটু নার্ভাসনেসের উপর তোমাকে কাজ করতে হবে, ঠিক আছে? তোমার মোটামুটি হ্যাঁ স্যার। ওভারঅল ইন্টারভিউ এভারেজ টাইপের হয়েছে, খারাপও নয় ভালোও নয়, মোটামুটি হয়েছে। শুধু এই জিনিসগুলো ইমপ্রুভ করলে তোমার ইন্টারভিউ বেটার হবে, ঠিক আছে? আচ্ছা স্যার, থ্যাংক ইউ। ওকে। তোমার নাম হচ্ছে ইন্দ্রনীল দাস, তাই তো? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, ইন্দ্রনীলার পরে শত্রুঘ্ন সাহা, তুমি রয়েছো? হ্যাঁ স্যার। আচ্ছা হ্যাঁ স্যার, আছি। আচ্ছা, শত্রুঘ্ন, তুমি যদি তৈরি থাকো তাহলে তুমি তোমার ক্যামেরাটা অন করতে পারো। আচ্ছা, শত্রুঘ্ন, রেডি রয়েছো? হ্যাঁ স্যার, বলুন। আচ্ছা, তোমার সংক্ষেপে তোমার একটু পরিচয়টা দাও। গুড ইভিনিং স্যার। স্যার, আমাকে আমার সম্পর্কে বলার জন্য ধন্যবাদ। স্যার, আমার নাম শত্রুঘ্ন সাহা, আমি নদিয়ার কৃষ্ণনগর থেকে এসেছি। বর্তমান স্যার, আমি 2004 সালে মাধ্যমিক পাস করি এবং 2007 সালে এইচএস কমপ্লিট করি। হুম। এবং স্যার, অবসর অবসর সময়ে আমি প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেকে তৈরি করছি। আচ্ছা, এবং স্যার, তার সাথে আমি আমার বাবার ব্যবসায় নিজেকে কাজে লাগাই। শত্রুঘ্ন, তোমার গ্র্যাজুয়েশন কত সালে? গ্রাজুয়েশন আমার হয়নি স্যার। হুম। গ্রাজুয়েশন আমার আচ্ছা আচ্ছা, তুমি গ্র্যাজুয়েশন নেই করো। স্যার। আচ্ছা, তুমি তুমি এইচএস পাস করেছো। আচ্ছা, এইচএস কত সালে পাস করেছো? 2007 সাল স্যার। আচ্ছা, এত বছরের গ্যাপ কি করছিলে? হ্যাঁ স্যার, 2007 সালে পাস করার পরে আমি নানা রকম প্রতিযোগিতামূলক পরীক্ষার জন্য নিজেকে তৈরি করছিলাম। আর কি করছিলে প্রতিযোগিতামূলক পরীক্ষার সাথে সাথে?
আর কি করছিলেন? সাথে সাথে এমনি স্যার আমি একটা নিজস্ব কোম্পানিতে কাজ করি। আচ্ছা আচ্ছা, তুমি কোম্পানিতে কাজ করো, কোন কোম্পানিতে কাজ করো এবং কি কাজ করো? ডেলিভারি কোম্পানির কাজ করি স্যার। আচ্ছা আচ্ছা, বেশ। আচ্ছা, তুমি একটা জিনিস বলো, তুমি নিশ্চয় তুমি যেহেতু ডেলিভারি কোম্পানিতে কাজ করো, তাহলে পাবলিক ডিলিং এর ক্ষেত্রে এই বিষয়টা তোমাকে হেল্প করবে। তো গ্রুপ সি বা গ্রুপ ডি, অবশ্যই। গ্রুপ ডি কাজ যখন তুমি স্কুলে গিয়ে করছো, তো সে সময় কি তোমার পাবলিক ডিলিং করতে কি কোনো অসুবিধা হবে? না স্যার, কারণ একটা কাস্টমার, আমি যেহেতু আমাদের কাস্টমার নিয়ে কাজ, যেহেতু আমাদের কোনো স্কুলের স্যার কিংবা প্রতিবেশী কারণ যারা তোমাকে আমাদের তো স্কুলে। সেখানে সেখানে তোমার তুমি যেহেতু ডেলিভারি কাজ করছো, সেখানে তোমার কাস্টমারের সাথে কাজ করতে হচ্ছে, কিন্তু সেখানে তোমাকে স্কুলের বাচ্চারা রয়েছে এবং তাদের অভিভাবকরা রয়েছে। তো সেই কারণেই তোমাকে বলা হচ্ছে যে সেই জিনিসটা কি তুমি কমফোর্টেবল সেই কাজে? হ্যাঁ স্যার, হ্যাঁ স্যার। আচ্ছা, বেশ। আচ্ছা, তুমি নদিয়া জেলা থেকে বলছো, কৃষ্ণনগর। কৃষ্ণনগর কি জন্য বিখ্যাত? কোন জিওগ্রাফিক্যাল আইডেন্টিফিকেশন পেয়েছে কৃষ্ণনগর, কোন প্রোডাক্টের কি উপর? কৃষ্ণনগর স্যার, কৃষ্ণনগরে বিখ্যাত বলতে গেলে স্যার শেষ হবে না, যদিও কৃষ্ণনগরে বলতে গেলে আমাদের কৃষ্ণনগরের ভুলনির মাটির পুতুল দিয়ে বিখ্যাত। তা তাছাড়া আমাদের নদের নিমাই, কৃষ্ণনগর আপনার নবদ্বীপের মায়াপুরে তার জন্মস্থান। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আচ্ছা, এত বছর ধরে পড়াশোনা করছো, ঠিক আছে, আরো একবার গ্রুপ সি বা গ্রুপ ডির যে মানে যেহেতু অন্য পরীক্ষাগুলো দিচ্ছ বলছো, ঠিক আছে, হঠাৎ করে এই পরীক্ষায় কি করে সফল হয়ে গেলে? অন্য আগেও তো পরীক্ষা দিয়েছো। দিয়েছি স্যার, আগের পরীক্ষাগুলো সফল হয়েছে, আগের পরীক্ষাগুলো রেজাল্ট আউট হয়নি স্যার। আগে আচ্ছা যেমন পরীক্ষা স্যার আপনার দিয়েছিলাম, সেগুলো একটা উত্তীর্ণ হয়নি সেরকম। এই পরীক্ষার আচ্ছা, জন্য আমরা তাহলে এই গ্রুপে অনেক পরীক্ষাতে বন্ধু বান্ধব নিশ্চয়ই অনেক, ছিলাম। হ্যাঁ বলো। অনেক বন্ধু বান্ধব মিলে আমার সাথে কোচিং করতাম। আমি হয়েছি, আমাদের বন্ধু বান্ধবের সঙ্গে আরো অনেকেই এই বইতে উত্তীর্ণ হয়েছে আচ্ছা পরীক্ষায়। আচ্ছা, তার মানে তোমার ধৈর্য এবং তোমার অধ্যাবসায় হার্ডওয়ার্ক, এই কারণেই তুমি এই পরীক্ষায় পাশ করতে পেরেছো, তাই Yes, তো? sir. Yes, sir. আচ্ছা Yes, আচ্ছা, sir. নদিয়ার যে মানে মায়াপুর যেটা রয়েছে, তুমি ইসকনের হ্যাঁ স্যার। কথা নিশ্চয়ই শুনেছো, সেখানে ইসকন রয়েছে। হ্যাঁ। তুমি বলতে পারবে ইসকনের ফুল ফর্ম কি? হ্যাঁ স্যার, ইসলামের ফুল ফর্ম বর্তমানটা আমার খেয়াল করছে না স্যার, পরবর্তীতে জেনে নেব। আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, তুমি কম্পিউটারের কাজ জানো? জানি স্যার। আচ্ছা, কম্পিউটারে অনেকগুলো কম্পিউটার যখন একসঙ্গে একত্রে মানে যেটাকে কম্বাইন করা হয়, তো সে সময় আমরা একটা ল্যান ইউজ করি, তাই তো? তো এই যে ল্যান ইউজ করি, LAN, ল্যান, এর ফুল ফর্মটা কি? লোকাল এরিয়া নেটওয়ার্ক স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, নয়ের স্কোয়ার কত? নয়ের 81 স্যার। আচ্ছা, নয়ের কিউব? নয়ের এই মুহূর্তে স্যার মনে করছি না। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, অফিসে তোমার থেকে হয়তো বয়স অনেক ছোট তোমার কলিগ থাকবে, যে কিনা তোমার থেকে তোমার সিনিয়র, পদাধিকার বলে তোমার থেকে সিনিয়র। তো সেক্ষেত্রে তোমার কাজ করতে অসুবিধা হবে না তাদের সাথে? এ, ঠিক আছে, তোমার ক্যামেরা অন আছে তো, ঠিক আছে, অসুবিধা নেই। এই মুহূর্তে স্যার একজনের কল এসেছিল স্যার ওর জন্য। আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তোমাকে প্রশ্ন করেছিলাম যে, আগে বলুন। হ্যাঁ বলছি, তোমার তোমার যেটা এজ রয়েছে, তো তোমার এজের থেকে নিশ্চয়ই তোমার অফিসে তুমি যখন স্কুলে কাজ করবে, তোমার থেকে অনেক কম বয়সী, যে কিনা তোমার থেকে সিনিয়র। তুমি একটা কাজ করতে পারো, যদি তোমার কোনো কল এসে থাকে, তুমি কলটা করে নিয়ে যেখান থেকে শেষ হয়েছিল ওইখান থেকে শুরু করতে পারো, কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে। ধন্যবাদ স্যার। ওকে ওকে ওকে, ঠিক আছে। আচ্ছা, শত্রুঘ্ন তো আচ্ছা, শত্রুঘ্নর পরে রয়েছে
দীপাঞ্জনা রয়েছে। দীপাঞ্জনা কি রয়েছে ক্লাসে? হ্যাঁ স্যার। দীপাঞ্জনা শুনতে পাচ্ছ? হ্যাঁ স্যার। আচ্ছা, তোমার সাউন্ডটা একটু লো। হ্যালো। হ্যালো। শোনা যাচ্ছে কিন্তু তোমার সাউন্ডটা লো। তুমি কি মানে লাউড স্পিকার বা হেডফোন ইউজ কর? হ্যালো। হ্যাঁ স্যার বলুন। হ্যাঁ, এখন শোনা যাচ্ছে। তুমি যদি তৈরি থাকো তাহলে তুমি তোমার ক্যামেরাটা অন করতে পারো। আচ্ছা আচ্ছা, দীপাঞ্জনা, তুমি তোমার সংক্ষেপে তোমার পরিচয় দাও। নমস্কার স্যার, আমাকে এই সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। আমি দীপাঞ্জনা কর্মকার, আমি বাঁকুড়া জেলা থেকে আসছি। আমি 2017 সালে উচ্চ মাধ্যমিক এবং 2021 সালে ডিপ্লোমা ইন ডায়ালিসিস টেকনিক কমপ্লিট করেছি। তারপর এখন গত 6 বছর ধরে ডায়ালিসিস টেকনিশিয়ান হিসেবে জব করছি। আচ্ছা আমি অবসর সময়ে গান শুনতে ভালোবাসি, এছাড়াও আমি রান্না করতেও ভালোবাসি। উম, তাছাড়া স্যার আমার এই পূর্ব অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে স্কুলের স্কুলের দায়িত্ব এবং সততার সাথেই কাজ করতে চাই। আচ্ছা, খুব ভালো। আচ্ছা, তুমি বাঁকুড়া জেলা থেকে? হ্যাঁ স্যার। আচ্ছা, বাঁকুড়া জেলার পাহাড়গুলোর নাম বলো তো। স্যার শুশুনিয়া পাহাড়, বিহারীনাথ পাহাড়, আর আর স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। আচ্ছা, হাসপাতালের ইমার্জেন্সির যে তুমি তুমি তো কাজ করছো হেলথ সেক্টরে, তাই তো? হ্যাঁ স্যার। তো তুমি যেহেতু হেলথ সেক্টরে কাজ করছো, তোমার এই অভিজ্ঞতা গ্রুপ সি বা গ্রুপ ডির মতো কাজের জন্য কিরকম ভাবে হেল্প করতে পারে? স্যার আমি এখানে অনেক রকম পেশেন্টের কাছে স্যার প্রচুর পরিমাণে স্যার ফাইলের কাজ এবং ডাটা ম্যানেজমেন্টের কাজও আমি করেছি। সেখানে এইখানে কাজ করার পর আমি প্রচুর পরিমাণে দায়িত্বশীল এবং স্যার ধৈর্যর কাজ করেছি। ধৈর্যশীল ভাবে মনে করি স্যার। আচ্ছা আচ্ছা আচ্ছা, তুমি যেহেতু ডায়ালিসিস টেকনিশিয়ান, বলো তো কিডনির হ্যাঁ প্রধান কাজ কি? স্যার, মূত্র উৎপন্ন করা। আচ্ছা তাছাড়া স্যার রয়েছে ব্লাড প্রেশার মেনটেন করা, তারপর স্যার ওয়াটার ব্যালেন্স মেনটেন করা, ইলেকট্রোলাইট ব্যালেন্স মেনটেন করা, এইগুলো স্যার। আচ্ছা, খুব সুন্দর। আচ্ছা, আহ, তুমি বলছো তুমি ডেটা এন্ট্রি করেছো, কতটা স্বাচ্ছন্দ্য রয়েছে তোমার এই কাজে, ডেটা এন্ট্রিতে? স্যার মোটামুটি স্যার 60% ধরে রাখুন। তো করেছি, ডেটা এন্ট্রি আমাদের প্রচুর করতে হয়, পেশেন্টের প্রচুর ফাইল ম্যানেজমেন্ট এবং প্রচুর কিছু স্যার করতে হয়, নথিপত্র ম্যানেজমেন্ট করতে হয় স্যার আচ্ছা এখানে। আচ্ছা, তোমাকে ওই ক্লিনিকে কাজ করার থেকে স্কুলে কাজ করাটা বেশি হ্যাঁ, একঘেয়েমি লাগবে না? কখনোই না স্যার। আমার শিক্ষাগত যোগ্যতা, আমি প্রচুর পরিশ্রমী, আমি নিজের ধৈর্যশীল, আমি এতটাই ধৈর্যশীল স্যার, আমার কোনো কাজই স্যার কোনো কাজই স্যার আমি কোনো কাজই স্যার আমি নিজে মানে মানে কোনো কাজকে আমি নিজের মতো করে নিতে চাই স্যার, আমি কোনো কাজকে ইয়ে করে নিতে চাই না, ঠিক আছে। নিজের মতো করে সব কাজকে মানিয়ে নিতে চাই। আচ্ছা, আম, তুমি বলো তো, তুমি তো হেলথ সেক্টরের, বলো তো যেটা মানুষের যেটা ব্লাড গ্রুপ, যেটাকে হুম। এ বি ও যেটা ব্লাড গ্রুপ রয়েছে, হুম, সেটা হ্যাঁ, কোন বিজ্ঞানী আবিষ্কার করেছিলেন? বিজ্ঞানী ল্যান্ডস্টাইনার। পুরো নামটা জানো? স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। ঠিক আছে, কোনো অসুবিধা নেই। ডায়ালিসিস টেকনিশিয়ানের মতো যে পেশা, এই পেশাটা ছেড়ে তুমি গ্রুপ ডির মতো কাজ করতে চাইছো, তুমি তো একটা সমাজসেবা করছো অলরেডি। তো হ্যাঁ সেক্ষেত্রে স্যার। তুমি এই সমাজসেবার মতো একটা মানে যেখানে তোমার ডাইরেক্ট চান্স রয়েছে, তুমি সেক্ষেত্রে সরাসরিভাবে মানুষকে হেল্প করতে পারছো, সেটা ছেড়ে তুমি গ্রুপ ডির মতো একটা ছোট্ট কাজে আসতে চাইছো? হ্যাঁ স্যার, কারণ আমি জানি স্যার কোনো কাজই ছোট নয়। উম, তারপর স্যার আমার যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে, স্কুলের শৃঙ্খলা এবং নিখুঁত ভাব আনতে আমি সাহায্য করবো অবশ্যই। আচ্ছা আচ্ছা, হঠাৎ করে যদি স্কুলে কেউ কোনো বাচ্চা অসুস্থ হয়ে যায়, তাহলে তোমার প্রথম করণীয় কি হবে?
প্রথম করে যদি কোনো বাচ্চা অসুস্থ হয়ে যায়, তা স্যার প্রথমেই আমি পালস রেট চেক করব। যেহেতু স্যার আমি ডায়ালিসিস টেকনিশিয়ান, এখানে অনেক কিছু কাজই আমি জানি স্যার ধরুন। সেই ক্ষেত্রে আমি পালস রেট চেক করব। তারপর যদি আমি না পাই, সঙ্গে সঙ্গে আমি আমার প্রধান যে শিক্ষক মহাশয় আছে তাকে ইনফর্ম করব। যদি স্যার আমাকে বলে যে আর কি করতে হয়, সে সকলগুলো যদি বলে সেগুলো দেখব। তারপর যদি না পারি তখন আমি ডক্টরকে ইনফর্ম করতে বলবো। সেখানে যদি ডক্টর আছে, স্যার যে পরামর্শ দেবে সেই অনুযায়ী কাজ করবো স্যার। ঠিক আছে। তারপর আচ্ছা, অভিভাবককে জানাবো। অভিভাবক যদি যে পরিস্থিতি নেয়, তাকে হসপিটালে অ্যাডমিট বা যাই হোক স্যার, সেটা ব্যবস্থা নেব। আচ্ছা, মানুষের রক্তে প্রধান কটা গ্রুপ? 4টা। কি কি? এ বি, এবি ও। আচ্ছা, 1 লিটার, 1 লিটার মানে কত মিলিলিটার? স্যার এই মুহূর্তে মনে পড়ছে না। আচ্ছা, ফাইল গুছিয়ে রাখা বা রেকর্ড মেনটেনের ক্ষেত্রে তোমার কতটা স্বাচ্ছন্দ্য রয়েছে? যেহেতু স্যার আমি সব রকম কাজই করতে অভ্যস্ত, তাই স্যার ফাইল ম্যানেজমেন্টের কাজ আমার ক্ষেত্রে কোনো জটিলতা বা কোনো কিছু ক্ষেত্রে আমি মানে স্যার কোনো স্বাচ্ছন্দ্য বোধ করতে পারছি না। আমি নিজে সঠিকভাবে করতে পারবো, এইটাই বলে মনে করি। আচ্ছা, তোমাকে যদি তোমার কাজের জন্য তোমার নিজের জেলার থেকে অন্য কোথাও পোস্টিং দেওয়া হয়, তো সেক্ষেত্রে তুমি কমফোর্টেবল? অবশ্যই স্যার, স্কুলের মতো কাজ কোনো জায়গাতেই স্যার আমার অসুবিধা বলে মনে হবে না। কারণ যে কোনো পরিবেশে এবং নিজের যে কোনো নতুন পরিবেশ এবং নতুন মানুষের সাথে মেলামেশা করাই আমি একটা ভালো দিক বলেই দেখবো। তারপর ধরুন যদি বাইরের স্কুলের ছাত্রছাত্রীদের কাছে সহায়তা করাটা আমার কাছে একটা গর্বের বিষয় এবং ভালো গুণ বলেই আমি মনে করি স্যার। ঠিক আছে, ধন্যবাদ, তুমি আসতে পারো। থ্যাংক ইউ স্যার। দীপাঞ্জনা ভালো মতো স্মার্টলি কোশ্চেনগুলো স্কিপ করেছো, যেগুলো জানা ছিল না। এটা খুব ভালো, তোমার পজিটিভ ব্যাপার যে তুমি স্কিপ করতে জানো প্রশ্ন। তার সাথে সাথে তোমার নেগেটিভ ব্যাপার যেটা হচ্ছে সেটা হচ্ছে তুমি যখন কথা বলছো, তোমাকে যখন তোমাকে প্রশ্ন করবে, তখন বোর্ড যে প্রশ্ন করছে বোর্ডের দিকে তাকিয়েই তোমাকে প্রশ্নের উত্তর দিতে হবে। এই নয় কি তুমি উপরের দিকে তাকিয়ে উত্তর দেবে। ঠিক আছে? তো এইটা জিনিস কিন্তু মেনটেন করতে হবে। আর আরও একটা জিনিস, সেটা হচ্ছে গিয়ে ইন্টারভিউ তোমার শর্টও হতে পারে, ইন্টারভিউ তোমার লংও হতে পারে। ঠিক আছে? তো শর্টই হবে হ্যাঁ সাধারণত ধরে নাও। যদি তোমার লং ইন্টারভিউ হয়, যেন কোনো রকমভাবে এরকম মনে না হয় যে মানে আহ, তুমি অধৈর্য হচ্ছ যে তোমার ইন্টারভিউ কেন তো বেশি হচ্ছে। তোমাকে তো ইন্টারভিউটা হ্যাঁ ওনারা দেবে হচ্ছে তোমাকে চাকরি পাওয়ার জন্যই তোমাকে ইন্টারভিউটা নিচ্ছে, তাই নয় কি? তো হ্যাঁ তোমার যদি প্রেশার সিচুয়েশন হয়, তোমাকে সেটা দেখাতে হবে। তোমার হাব ভাবে যেন কোনো প্রেশার যেন ওনারা বুঝতে না পারে। তো এই জিনিসগুলো, এই ছোট ছোট জিনিসগুলো একটু শুধরে নাও। বাকি তুমি খুব স্মার্টলি কোশ্চেন স্কিপ করতে পারো, এটা খুব ভালো, তোমার পজিটিভ। তো মোটামুটি তোমার ইন্টারভিউ ভালোই হয়েছে। হ্যাঁ দীপাঞ্জনাটা। স্যার, স্যার হ্যাঁ। আমি একটা কথা বলতে চাই। আমি আগে প্রচুর ভয় পেতাম, অনেক কিছু বলতে পারতাম না। মানে হুম স্যার এর আগেও আমি অনেক ইন্টারভিউ দিয়েছি, কারণ আমি ধরুন মেডিকেল লাইনে রয়েছি। আমার এখানে অনেক ইন্টারভিউ হয়েছে হুম এবং হুম ডক্টরদের কাছে অনেক কথাবার্তা বলতে হয়েছে। স্যার আমি প্রচুর ভয় পেতাম হুম এবং হুম এমন কি হতো স্যার, আমি অ্যান্সার জানি, হুম সবকিছু বলতে পারবো, কিন্তু হুম স্যার আমি বলতে পারতাম না। হুম হুম স্যাররা বুঝতে পারতো আমি অ্যান্সার জানি, অত উল্টো পাল্টা অ্যান্সার, মানে যে জিনিসটা নয় সেটা উত্তর দিচ্ছি, মানে জানি কিন্তু অ্যান্সারটা। স্যাররা কিন্তু বুঝতে পারে যে ও পড়াশোনা করে কেন বলতে পারছে না, কিন্তু স্যার এবার আপনার কাছে কাজ করে আমি প্রচুর উপকৃত হয়েছি। মানে আমি সবকিছুর অ্যান্সার মোটামুটি মানে বলতে পারি আমি স্যার। সেটাই তো বলছি, তুমি তো ভালোই উত্তর দিলে, মানে জিকে প্রশ্নগুলো তুমি যেরকম ভাবে চাপের মুখে এসে উত্তর দিলে, আবার ঠিকঠাকও উত্তর দিলে, আবার সুন্দর করে 1 লিটার মানে কত মিলিলিটার তোমার মনে পড়ছে না জন্য তুমি স্কিপও করে গেলে। তো এটা খুব ভালো। তো হ্যাঁ স্যার। ঠিক আছে, নাম্বার তোমরা একবারে জানতে পারবে, সবার ইন্টারভিউ হয়ে যাওয়ার পরে জানতে আর পারবে। আরেকটা স্যার আমি বলতে চাইছি স্যার, এই একটা ইন্টারভিউ নিলে আমার মানে আরো কিছু যদি ইন্টারভিউ হয় আমার মনে হয় ভালো হবে স্যার। হ্যাঁ মানে আমি প্র্যাকটিসটা করতে চাইছি স্যার। হ্যাঁ, ঠিক আছে, তোমাদের যখন যদি পরে কোনো ইন্টারভিউ ব্যাচ আরো লঞ্চ হয় তো সেখানে এনরোল করে নেবে, তাহলে সেক্ষেত্রে আবার মক ইন্টারভিউ দিতে পারবে। ঠিক আছে, এখনো অবধি কোনো আচ্ছা প্ল্যানিং স্যার। নেই। আচ্ছা। স্যার যদি ওরকম ব্যাচ কিছু হয় তাহলে একটা গ্রুপে ইনফর্ম করবেন, তাহলে আমার সুবিধা হতো আর কি। ঠিক আছে, অবশ্যই। ওকে। ঠিক আছে স্যার, থ্যাংক ইউ স্যার।
আচ্ছা, শত্রুঘ্ন, তুমি এখন তৈরি হ্যাঁ, আছো? হ্যাঁ স্যার। আচ্ছা, দাঁড়াও, আমার ভিডিওটা পিন করে নিই। আচ্ছা, আচ্ছা শত্রুঘ্ন, তুমি একটা জিনিস বলো তো, তোমাকে যেটা লাস্ট প্রশ্ন করা হচ্ছিল এটাই প্রশ্ন করেছিলাম যে তোমার স্কুলে তুমি যেহেতু যখন জয়েন করে যাবে তখন তোমার হয়তো তোমার থেকে কম বয়সী কেউ তোমার সিনিয়র হবে, ঠিক আছে? তো অবশ্যই। সেক্ষেত্রে তোমাকে যদি তারা কাজ করতে বলে, তুমি তাদের থেকে বয়সে বড় হয়েও তোমার কাজ করতে খারাপ লাগবে না? না স্যার, যেহেতু তারা আমার থেকে উপর লেভেলে আছে, কারণ আমার কাজই তো এটা স্যার। আমার কাজই তো এটা, আর উপর লেভেলে যে আছে তাকে তো সম্মান করে আমার কাজ স্যার। আচ্ছা, তুমি সেক্ষেত্রে কমফোর্টেবল তো? অবশ্যই স্যার। আচ্ছা, আচ্ছা তুমি বলো তো পশ্চিমবঙ্গের সব থেকে দীর্ঘতম সেতুর নাম কি? সেতু এমনিতে স্যার মনে পড়ছে না। যদি তোমার কাজে কোনো সামান্যতম ভুল হয়, ঠিক আছে, তোমাকে যদি মানে অফিসের সবার সামনে বকাবকি করে, তো সেক্ষেত্রে তুমি কি কোনো রিয়াক্ট করবে? না স্যার, যেহেতু আমি কাজটা নিজেই ভুল করলাম, আমি মাথা পেতে নেবো স্যার, কারণ কাজটা আমারই ভুল স্যার। আর আচ্ছা, যে কোনো জিনিস স্যার ভুল না করলে স্যার শেখা যাবে না, যেহেতু ভুল হয়েছে স্যার বলবে, পরবর্তীতে আমি কাজটা শুধরিয়ে নেবো স্যার, যেমন এই কারণে আমাদের এই কাজটা ভুল হলো। আচ্ছা, আচ্ছা তুমি কালার কোডিং এর ব্যাপারে জানো? সরকারি অফিসে যে বিভিন্ন ফাইলগুলো রাখা হয়, কোনোটাতে লাল ফিতে দিয়ে বাঁধা থাকে, অন্য কালারেরও থাকে, এই ব্যাপারটা তুমি জানো? না স্যার, এটা আমার জানা নেই স্যার। আচ্ছা, তুমি তুমি কম্পিউটারে কাজ জানো? জানি স্যার। আচ্ছা, কম্পিউটারে কি কি কাজ করেছো? কম্পিউটার স্যার ডাটা এন্ট্রি কাজ করতাম, তখন মাইক্রোসফট কাজ করতাম। তুমি ইংলিশ টাইপিং এ তোমার স্পিড কত? মিনিটে স্যার এটা। মিনিটে 20টা টাইপ করতে পারো? আচ্ছা, বেশ। Yes, আচ্ছা, বেশ, ঠিক আছে, থ্যাংক ইউ। ওইখানে। আচ্ছা, শত্রুঘ্নকে আমি একটা জিনিস বলবো, তুমি যেহেতু অনেক সিনিয়র, তো এক্ষেত্রে তোমার একটা জিনিস তোমাকে আহ, তুমি যেটা ভুল করছিলে, বাকি তো তোমার তুমি কাজ করেছো, কাজের ব্যাপারে তোমার অভিজ্ঞতা আছে, সেটা ওনারা বুঝতেই পারবে। তো সেই হিসাবে তোমাকে হয়তো কাজটা দিয়েও দেবে, ঠিক আছে? কিন্তু সমস্যাটা এই জায়গায় আসবে যখন তুমি ম্যানার্সের ব্যাপারগুলো আসবে, ঠিক আছে? তো তোমাকে এই জিনিসগুলো শুধরাতে হবে। যেমন তুমি প্রথমত যখন তুমি ইন্টারভিউ শুরু করবে, ভালো করে গ্রিট করবে, ইন্টারভিউ টেবিলে ভালো মতো গ্রিট করবে, ঠিক আছে? এবং যখন, অবশ্যই স্যার। হ্যাঁ, এটা তোমাকে করতে হবে, তোমার বাকি জিনিসগুলো তুমি ছেড়ে দাও, তুমি এই জিনিসগুলো দেখো যে ভালো করে এন্টার করবে রুমে, ঠিক আছে? তারপর ভালো, তার এন্টার করার পরে ওখানে গিয়ে তুমি গ্রিট করবে, সেটা সকাল হলে তুমি গুড মর্নিং বলবে, দুপুর হলে গুড আফটারনুন বলবে, ভালো মতো গ্রিট করবে। তারপর তোমাকে যখন বসতে দেওয়ার অনুমতি চাইবে, মানে তুমি অনুমতি চেয়ে নেবে, তারপর তুমি বসবে। আর যদি ওনারা নিজে থেকেই বলে তাহলে তুমি একটা ধন্যবাদ বলবে, তারপরে বসবে। এবং ইন্টারভিউ শেষের পরে তোমাকে যদি ওনারা ধন্যবাদ বলে, তুমি তাদেরকে ওয়েলকাম বলবে না, তুমিও তাদেরকে ধন্যবাদই বলবে, ঠিক আছে? বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার। ঠিক আছে, বাকি জিনিসগুলো একটু দেখে নাও। আর মোটামুটি হচ্ছিল গিয়ে এই জিনিসগুলো মেনটেন করো। আর তোমার কাজের ওয়ার্ক এক্সপিরিয়েন্সের ব্যাপারটা একটু বেশি করে ইন্টারভিউ টেবিলে তুলে ধরবে, ঠিক আছে? ওয়ার্ক এক্সপিরিয়েন্সটা তুমি যদি ভালো মতো তুলে ধরতে পারো, সেটা কিন্তু একটা বিগ ফ্যাক্টর হবে, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক ওকে, আছে। হুম, ওকে। আচ্ছা, শত্রুঘ্নের পরে কে রয়েছে? শত্রুঘ্নের পরে রয়েছে, আচ্ছা সৌতম রয়েছো? সৌতম ক্লাসে আছো? সৌতম?
তো তো মনে হয় নেই, প্রেজেন্ট নেই। ঠিক আছে। আচ্ছা, সুমিত, সুমিত ক্লাসে আছো? আছি স্যার। সুমিত, তুমি রেডি আছো? হ্যাঁ স্যার। আচ্ছা, তুমি যদি রেডি থাকো তাহলে তুমি ক্যামেরা অন করতে পারো। এক সেকেন্ড, তোমার পিন করে নিই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, তুমি রেডি তো? হ্যাঁ স্যার। সুমিত, তুমি সংক্ষেপে তোমার পরিচয়টা বলো। গুড ইভিনিং স্যার। এই আমার সম্পর্কে জানার জন্য বিশেষ ধন্যবাদ। আমার নাম সুমিত প্রামাণিক। আমি মালদা জেলার মা- আহ, বলো বলো। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত। হুম, বলো। স্যার শুরু থেকে বলছি স্যার। হ্যাঁ হ্যাঁ, বলো না। স্যার, আমার নাম সুমিত প্রামাণিক, বাবার নাম মঙ্গল প্রামাণিক। আমি মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার অন্তর্গত। তা আমি 2005-এ মাধ্যমিক এবং 2008-এ এইচএস আর 2011-তে বিএ পাস করি। আচ্ছা, ঠিক আছে। তুমি অবসর সময় কি করে তোমার টাইম স্পেন্ড করো? আমি স্যার অবসর অবসর সময়ে আহ, মালদা জেলার ইতিহাস সম্বন্ধে পড়তে ভালোবাসি এবং খবরের কাগজ নিউজ পড়তে ভালোবাসি। আচ্ছা, মালদা জেলার ইতিহাসের সম্পর্কে পড়তে ভালোবাসো, খুব সুন্দর একটা তোমার হবির ব্যাপারে জানতে পারলাম। আচ্ছা, বলো তো, মালদা জেলাতে আদিনা বলে একটা জায়গা রয়েছে, তাই তো? হ্যাঁ স্যার। সেখানে একটা বন্যপ্রাণী কেন্দ্র আছে, সেটা কি? সেই পার্কটার নাম কি? আদিনা পার্ক। হ্যাঁ, আদিনা পার্ক, ঠিকই উত্তর দিয়েছো। তো এই আদিনা পার্কটা কি জন্য বিখ্যাত? ওখানে কি পাওয়া যায়? স্যার এটা স্যার আমার জানা নাই স্যার। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, বলো তো, এই যে তোমার তোমার এজ কত? আমরা 35। আচ্ছা, এই বয়সে নতুন করে ক্লাব মানে ক্লার্কের গ্রুপ সি বা গ্রুপ ডি এর কাজ শিখতে কোনো সমস্যা হবে না তো? না স্যার। তুমি কোনো নিজস্ব কোনো কাজের সঙ্গে যুক্ত আছো? নিজস্ব কাজ বলতে স্যার আমি কাজ করি বর্তমানে। আমার স্টেট ব্যাংকের গ্রাহক সেবা কেন্দ্র আছে। আচ্ছা। আচ্ছা, তুমি গ্রাহক সেবা কেন্দ্রে, নিজের গ্রাহক সেবা কেন্দ্রে তুমি কাজ করো। আচ্ছা, স্যার কিন্তু এই কথাটা আমি ওখানে বলতে চাই না স্যার। এটাকে আমাকে মানে চেঞ্জ করে নিতে হবে ওখানে আর কি ইন্টারভিউ। না, এখন তুমি মক ইন্টারভিউ দিচ্ছ, তুমি রিয়েল ইন্টারভিউতে যেভাবে বলছো সেভাবেই তোমাকে বলতে হবে, ঠিক আছে? আচ্ছা স্যার। আচ্ছা, এবার তোমার জন্য একটা প্রশ্ন, সেটা হচ্ছে গিয়ে তুমি যখন ইন্টারভিউ দিয়ে হয়তো তুমি সিলেক্টেড হয়ে গেলে, ঠিক আছে, তুমি চাকরিটা পেয়েও গেলে, তোমার ওখানেও নিশ্চয়ই তোমার সরকারি অফিসে যখন স্কুলে যখন কাজ করতে যাবে, তো সেখানে তোমার থেকে বয়সে ছোট কেউ তোমার সিনিয়র হতে পারে। তো সেক্ষেত্রে তুমি তাদের সাথে কাজ করতে স্বাচ্ছন্দ্য বোধ করবে তো? হ্যাঁ স্যার। তোমার কোনো অসুবিধা হবে না যে তোমার থেকে বয়সে ছোট তোমাকে কোনো কাজ করতে আদেশ করছে? না না স্যার। আচ্ছা। আচ্ছা, তুমি বলো তো, যদি একটা সিরিজ আমি তোমাকে বলি, 2, তারপরে রয়েছে 4, ঠিক আছে, তারপরে রয়েছে 8, তারপরে 16, তারপরের সংখ্যাটি কত হবে? 32। আচ্ছা। আচ্ছা, তুমি কবে গ্র্যাজুয়েশন পাশ করেছো বললে? 2011। তাহলে এত দীর্ঘ গ্যাপ কেন? এত দীর্ঘ গ্যাপের পরে তুমি মানে সবে কি প্রথম কোনো কম্পিটিটিভ পরীক্ষা দিলে? না স্যার আমি পরীক্ষার প্রস্তুতি নিতে আছি। এর আগে রেলের এক্সাম দিয়েছি, হুম। যেগুলোতে ব্যর্থ হয়েছি আর কি স্যার। আচ্ছা, তাহলে নতুন কোনো পরীক্ষা যেটা দিয়েছো সেটা যদি পাশ করো, তাহলে তো এই চাকরিটা ছেড়ে তুমি চলে যাবে। না স্যার আমার যোগ্যতা অনুসারে যদি স্যার আমি নিজের যোগ্যতা প্রমাণ করে যদি আমি কাজে সফলতা অর্জন করতে পারি তাহলে তো স্যার আমাকে ঠিক আছে। যেতে হবে। আচ্ছা, মালদাহ যে জেলা, এটা কোন বিভাগের অন্তর্গত? এই মুহূর্তে স্যার এটা আমার জানা নাই। আচ্ছা,
তুমি একটু ভাবো তাহলেই পারবে। মালদা জেলা কোন বিভাগের অন্তর্গত? ঠিক আছে, অসুবিধা নেই, না জানা থাকলেও কোনো অসুবিধা নেই। আচ্ছা, তুমি গুগল ক্রোম ইউজ করো? হ্যাঁ স্যার। গুগল ক্রোম কি কাজে লাগে এবং এটি একটি কি? গুগল ক্রোম এমনই একটা স্যার যে সমস্ত তথ্য নথিপত্র ওখান থেকে আমরা যাচাই করে বের করতে পারি। তাই কি? হ্যাঁ স্যার, শিওর? শিওর স্যার। আচ্ছা আচ্ছা, আমাদের যে জাতীয় স্রোত যেটা রয়েছে, যেটা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের লেখা, যেটাকে আমরা বন্দে মাতরম বলি, জাতীয় স্রোত, সেটা কোন উপন্যাস থেকে নেওয়া হয়েছে জানা আছে? শরৎচন্দ্র, না স্যার। যখন তুমি স্কুলে পাবলিক ডিলিং করবে, ঠিক আছে, কোনো ব্যক্তি যদি তোমার উপর অকারণে রাগ দেখায়, তুমি কি করবে? প্রথমত স্যার ওনাকে আমি শান্ত হতে বলবো। যদি ওনার বক্তব্য শোনার পর যদি শান্ত না হয়, তাহলে ওনাকে হেডমাস্টার মশাইয়ের কাছে নিয়ে গিয়ে ওনার পরামর্শ সবকিছু যাচাই করব। ঠিক আছে, ঠিক আছে, ধন্যবাদ। আচ্ছা, সুমিতের ব্যাপারে কিছু বলার আছে। সেটা ব্যাপারটা হচ্ছে, কনফিডেন্টলি ভুল উত্তর দিও না। কনফিডেন্টলি ভুল উত্তর দেওয়ার কোনো মানে হয় না। তুমি কনফিডেন্টলি ভুল উত্তর দেওয়ার থেকে উত্তরটা না দেওয়া বেটার, ঠিক আছে? তুমি যে উত্তরটা দিলে গুগল ক্রোম মানে কি, তো সেক্ষেত্রে তোমাকে জিজ্ঞাসা করা, প্যানেল জিজ্ঞাসা করতে পারে যে আপনি কি শিওর? তো সেক্ষেত্রে তুমি আবার বলছো হ্যাঁ আমি শিওর। প্রথমত তুমি ভুল উত্তর দিয়েছো, দ্বিতীয়ত তুমি বলছো তুমি সেটাতে শিওরও, ঠিক আছে? কনফিডেন্টলি ভুল উত্তর দিও না। গুগল ক্রোম হচ্ছে একটা ওয়েব ব্রাউজার, ঠিক আছে? তো ওয়েব ব্রাউজার কি ইন্টারনেট ব্রাউজিং এর জন্যই লাগবে, তো এটা উত্তর হতো। আর আরো একটা প্রথমত স্যার, স্যার বলছিলাম যে প্রথমত আমি ইন্টারভিউ মানে এখন পর্যন্ত পৌঁছাতেই পারিনি কোনোদিন। হ্যাঁ, ফার্স্ট টাইম ইন্টারভিউ, তাই তো? হ্যাঁ, তো আপনারও সাথে স্যার ফার্স্ট টাইমই আলাপ করছি আর কি, আচ্ছা আচ্ছা। মানে তুমি ইন্টারভিউ। তুমি ক্লাস তুমি ক্লাসগুলোতে ছিল তো? ক্লাসগুলো কয়েকটা গ্যাপ গেছে স্যার, এই কারণে আমি ফোন করেছিলাম যে আমার শ্বশুর মশাই মারা গেছিল, তো আমি আবার ক্লাসগুলো করতে চাই ও আর কি। হ্যাঁ 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 হ্যাঁ, তুমি ফোন করেছিলে, হ্যাঁ তোমার সাথে কথা হয়েছিল। আচ্ছা, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। তুমি এই জিনিসগুলো একটু ইয়ে করবে। আর যখন ইন্টারভিউ দেবে, একটা যেহেতু তুমি মকটা দিলে, তোমাকে বলেই নিই বিষয়টা, যখন মক দিচ্ছ মকটাকেও তুমি ইন্টারভিউ মতোই নেবে। মানে এর এমন নয় যে তুমি গুছিয়ে নাও তুমি কি কি উত্তর দেবে। যেমন তুমি একটা জিনিস বললে যে হচ্ছে আমি এটা বলতে চাই না, আমি এসবিআই এর কি গ্রাহক সেবা কেন্দ্রে কাজ করে এই কথাটা বলতে চাও না, তাহলে তোমার সেটা এখানে বলা দরকারও ছিল না, মানে মক ইন্টারভিউতেও বলা দরকার ছিল না। তো আচ্ছা আচ্ছা স্যার। তুমি না তোমার যখন ফাইনাল ইন্টারভিউ দেবে, তার আগে থেকে তুমি গুছিয়ে নাও যে এই সাধারণ প্রশ্নগুলোর আমি কিভাবে উত্তর দেবো, ঠিক আছে? হ্যাঁ স্যার, ওটা একটু টাইম মেনটেনেন্স করতে পারিনি, ওটা গুছানো হয়নি আমার এখনো আর কি, ওটা গুছিয়ে মানে তৈরি করা হয়নি আর কি আমার। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক ওগুলো আছে। আমাকে সব তৈরি করতে হবে, মানে এক্সাম রেজাল্ট হলে আমি তৈরি করে নিবো সব। আচ্ছা ঠিক আছে ঠিক আছে। আর প্রশান্ত তো আজকে প্রবলেম রয়েছে। আচ্ছা, আগের দিন যারা মক ইন্টারভিউ দিতে চেয়েছিলে কিন্তু উপস্থিত ছিলে না, সুজিত রয়েছো ক্লাসে? সুজিত বলেছিল সেকেন্ড ডেতে শিফট করার জন্য, ক্লাসে নেই? আচ্ছা। আর সুজিতের পরে কে আছে? মিনাজুল রয়েছো ক্লাসে? মিনাজুল ক্লাসে রয়েছো? সুজিত মিনাজুল ক্লাসে নেই। সুজিত মনে হয় ক্লাসে রয়েছো। আছি আছি স্যার, আছি। আচ্ছা, তুমি যদি কমফোর্টেবল থাকো এবং রেডি থাকো, তাহলে তুমি আর ক্যামেরাটা অন করতে পারো এখন। ওটা নট প্রেজেন্ট করেই দিচ্ছিলাম। না স্যার, ফোন এসেছিল বাড়ি থেকে আর্জেন্ট, আমি এজন্য ধরতে বাধ্য হলাম।
আচ্ছা ঠিক আছে, ফোন করে আসছি। ফ্লাইট মোড করে নাও, ফ্লাইট মোড বলছি, আর ডিএনডি করে নাও। ঠিক আছে স্যার, অসুবিধা নেই। ঠিক আছে, তুমি দেখা রেডি তো? যাচ্ছে স্যার? এখন রেডি তো তুমি? হ্যাঁ স্যার। আচ্ছা আচ্ছা সুজিত, তুমি সংক্ষেপে তোমার পরিচয়টা দাও। নমস্কার স্যার, আমাকে সুযোগ দেওয়ার জন্য ধন্যবাদ। স্যার, আমার নাম সুজিত দাস, আমি নদিয়া জেলার নবদ্বীপ থেকে এসেছি এবং আমি ডিপ্লোমা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এ পাশ করার পর বর্তমানে আমি ডিফেন্স পিএসইউতে অ্যাজ এ টেকনিশিয়ান হিসেবে জব করছি, যেটা আমাকে অনেকটা দায়িত্বশীল এবং ধৈর্যশীল করে তুলেছে এবং আমি এই অভিজ্ঞতা নিয়েই প্রতিষ্ঠানে আমি সততা ও দায়িত্বশীলের সাথে কাজ করতে চাই। ধন্যবাদ। আচ্ছা, তুমি নদিয়া জেলা থেকে এসছো? আচ্ছা বলো তো, নদিয়া জেলাতে মাটির পুতুল, কৃষ্ণনগরের মাটির পুতুল ছাড়া আর কি কি জিআই ট্যাগ পেয়েছে? আর শান্তিপুরের তাঁতের শাড়ি স্যার। আচ্ছা, শান্তিপুরের তাঁতের শাড়ি এখানে জিআই ট্যাগ পেয়েছে। তুমি তো পিএসইউ তো কাজ করেছো, পিএসইউ ফুল ফর্ম কাজ কি? করছি পাবলিক সেক্টর আন্ডারটেকিং স্যার। আচ্ছা, পাবলিক সেক্টর আন্ডারটেকিং। পিএসইউ কোনো কোম্পানি যখন হয়, সেটা গভর্নমেন্টের কত পার্সেন্ট শেয়ার থাকে? স্যার 50%-এর বেশি স্যার। শিওর 50%? 50% অথবা 50% বেশি যদি গভর্নমেন্টের হয় সেক্ষেত্রে আমি পিএসইউ নাম দিতে পারি। আচ্ছা আর বলো। হ্যাঁ স্যার। আর মানে পাবলিকের শেয়ারটা 50% অথবা 50%-এর কম হয়। গভর্নমেন্টের শেয়ার 50%? 50% অথবা মোর দেন 50%। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, মেকানিক্যালে তুমি ডিপ্লোমা করেছো তাই তো? হ্যাঁ স্যার। তো বর্তমানে তো পিএসইউ তো আছো, তাহলে গ্রুপ সি বা গ্রুপ ডির মতো এত সাধারণ কাজ কেন করতে চাইছো? স্যার, আমি যখন ছোটবেলায় স্কুলে পড়তাম তখন আমার ভিতরে একটা স্বপ্ন জেগেছিল যে স্কুলের মতো পরিবেশে আমি চাকরি করব। তো বর্তমানে আমি সেই সুযোগটা দারগোড়ায় এসে পৌঁছেছি। যদি আমি জবটা পাই অবশ্যই করবো স্যার। আচ্ছা, ইঞ্জিনিয়ারিং এর জ্ঞান তোমাকে অফিসে কিরকম ভাবে হেল্প করবে? স্যার, যেহেতু আমি একটা পিএসসি সেক্টরে জব করছি যেখানে একটা দায়িত্বশীলের সাথে সাথে আমাকে কাজ করতে হচ্ছে উইথ টাইম ম্যানেজমেন্ট, সকালে যাওয়া ফেরা, টাইম টু টাইম আসা। তো ওইখানে আমি যদি অ্যাজ এ গ্রুপ ডি হিসেবে জবটা পাই, তো সেক্ষেত্রে আমি টাইম মতো গেট খোলা, আবার সময় মতো বেরোনো, স্কুলের গেট খোলা, প্লাস ধৈর্যশীলের সাথে কাজ করা, কারণ অনেক অভিভাবক আসবেন, অনেক কথা বলবেন, আমাকে এটা তো ধৈর্যশীলের তোমার সাথে সেটা হ্যান্ডেল করা। এটা তো তোমার হচ্ছে গিয়ে তোমার অফিসের তোমার রুলসের কথা বলছে, যে অফিসে তোমাকে এই মানে টাইম পিরিয়ডের মধ্যে দিয়ে যেতে হয়, যেটা তুমি গ্রুপ সি বা গ্রুপ ডি স্টাফ হিসাবেও মেনটেন করতে পারবে। তোমাকে ইঞ্জিনিয়ারিংয়ে যে তুমি ডিগ্রিটা অর্জন করেছো, সেই ডিগ্রিটা গ্রুপ সি বা গ্রুপ ডির কাজে কি কোনোভাবে হেল্প করতে পারে? হ্যাঁ স্যার, অবশ্যই হেল্প করতে পারে। বলো কিরকম ভাবে হেল্প করতে পারে সেটা। স্যার, ডিপ্লোমা আমি 3 বছরের মেকানিক্যালে করেছি। তো সেখান থেকে আমি যা শিখেছি অ্যাজ এ গ্রুপ হিসাবে, সেখান থেকে আমার যে ডিপ্লোমাতে ম্যানেজমেন্ট, অনেক ম্যানেজমেন্ট পোর্শনটা অনেকটা শেখানো হয়, যেটা আমার গ্রুপ ডি স্টাফ বা গ্রুপ সি স্টাফে ম্যানেজমেন্টে শেখাবে। ধরুন কোনো আমাকে স্কুলে কোনো কাজ দিল, কোনো কাজ সাফাই পরিষ্কার হতে হবে, দায়িত্ব নিতে হবে পরিষ্কারের, বা অন্যান্য কিছু। তো সবকিছু ম্যানেজমেন্টের সাথে করতে পারবো স্যার, যে ম্যানেজমেন্ট আমি শিখেছি ডিপ্লোমাতে। তুমি কি শুধুমাত্র গ্রুপ সি গ্রুপ ডির জন্যই করেছো, গ্রুপ সি পরীক্ষা দাওনি? পরীক্ষা দিয়েছি স্যার, কিন্তু আমার টার্গেট গ্রুপ ডি স্যার। আচ্ছা আচ্ছা, গ্রুপ সি বাদ দিয়ে গ্রুপ ডি কেন টার্গেট? স্যার, অ্যাকচুয়ালি গ্রুপ ডিতে আমি 40-40 পেয়েছি প্রথম দিকেটা, এই জন্য হুম। গ্রুপ ডিতে আমি বেশি ফোকাস করছি। আর গ্রুপ সিতে স্যার আমার নাম্বারটা কম আছে। আর দ্বিতীয় কথা স্যার, মানে আমি একটু হায়ার স্টাডি করছি, যেটা গ্রুপ ডিতে অত মানে শারীরিক পরিশ্রম আছে, কিন্তু মাইন্ডের দিকে অতটা পরিশ্রম নেই। তো সেক্ষেত্রে আমার মাইন্ডটা মানে আমার অন্য যে হায়ার স্টাডি সেটাতে কাজে লাগাতে চাই, এই জন্য আমার গ্রুপ ডি জবটা এম করতে চাই। দেখো, তোমার তোমার দুটো কাজেই তোমার পরিশ্রম রয়েছে, গ্রুপ সিতেও রয়েছে, গ্রুপ ডিতেও রয়েছে। তো তুমি গ্রুপ ডির মতো মানে পোস্টে কাজ করতে চাইছো গ্রুপ ডি মানে গ্রুপ সি ছেড়ে। তো পরবর্তীকালে তুমি যখন অন্য কাজ পাবে, তো সেক্ষেত্রে তো তুমি নিশ্চয়ই চলেই যাবে। তাহলে তোমাকে নিয়ে আমাদের কি লাভ হবে? স্যার, স্যার আমি প্রথমত মানে আমি সরকারি প্রতিষ্ঠানে কাজ করছি। তো
সেটা আমি দায়িত্বশীলের সাথে করব। পরবর্তীকালে যদি হায়ার স্টাডিতে অন্য কিছু পাই, আমার মেন উদ্দেশ্য স্যার সমাজে যোগদান দেওয়া, সে স্কুল হোক বা অন্যান্য সোসাইটিতে দেওয়া হোক, মেন উদ্দেশ্য সমাজে যোগদান দেওয়া। আচ্ছা, তো বেশ। স্কুলে আচ্ছা, তো নিশ্চয়ই তোমার ইঞ্জিনিয়ারিং এর নলেজ এখানে লজিক্যালি প্রশ্নগুলো সমাধান করতেও হেল্প করবে। যখন তুমি গ্রুপ ডি হিসাবে যদি তোমাকে গ্রুপ সি স্টাফ কোনো কাজ করতে বলে, বা সেক্ষেত্রে তোমার সিনিয়র যদি কিছু করতে বলে, তো সেই লজিক্যালি একটা সমাধানের হেল্পও তো করবে, তাই নয়? হ্যাঁ স্যার। অবশ্যই। তো তুমি একটা জিনিস বলো, যখন একটা ঘড়িতে যখন 3টে বাজে, ঠিক আছে, তখন তার মধ্যে ঘড়ির যে ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটার মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে? হ্যাঁ স্যার, আরেকবার বলুন স্যার। একটা দেওয়াল ঘড়িতে যখন 3টে বাজে, তখন ঘড়ির ঘন্টার কাঁটা এবং মিনিটের কাঁটা তাদের মধ্যে কত ডিগ্রি অ্যাঙ্গেল তৈরি করে? স্যার একটু সময় দেবেন স্যার। আহ, স্যার 90 ডিগ্রি স্যার। শিওর? হ্যাঁ স্যার। আচ্ছা, নদিয়ার যে নবদ্বীপ রয়েছে, এটা কোন মহাপুরুষের জন্মস্থান হিসেবে বিখ্যাত? স্যার চৈতন্য মহাপ্রভু। আচ্ছা, তিনি কি কারণে বিখ্যাত, চৈতন্য মহাপ্রভু? স্যার তিনি ভক্তি আন্দোলনের প্রবক্তা ছিলেন। আচ্ছা আচ্ছা, ফোর্স মানে কি? বল সমান ভর ইন্টু স্যার ত্বরণ। ব্যাপারটা ডিফাইন করে বলো যে ফোর্স মানে কি। স্যার ফিজিক্সে, পদার্থবিদ্যাতে ফোর্স মানে হলো ভর ইন্টু ত্বরণ, মানে আমি কোনো বস্তুকে যখন আমি ফোর্স দেবো, মানে নিশ্চয়ই বস্তুটার মধ্যে একটা ভর থাকবে আর বস্তুটা কিছুটা দূরে সে যাবে ত্বরণ নিয়ে, সেটা হলো ফোর্স স্যার। তুমি যদি একটা কোনো দেওয়ালকে ধাক্কা দাও, এই ধরো পেছনে দেওয়ালটা রয়েছে, এখানে যদি ধাক্কা দাও, তাহলে কি সেটা ফোর্স হচ্ছে? হ্যাঁ স্যার, ফোর্স অবশ্যই হবে স্যার। আচ্ছা, তুমি এখনই বললে যে ফোর্স মানে হচ্ছে মাস ইনটু অ্যাক্সেলারেশন, তাহলে দেওয়ালটা তো অ্যাক্সেলারেশন হচ্ছে না, তো সেক্ষেত্রে কিরকম ভাবে ফোর্স হলো? হ্যাঁ স্যার, ঠিকই বলেছেন, মানে ফোর্স অ্যাক্সেলারেশন হচ্ছে না এক্ষেত্রে। ঠিক আছে। আচ্ছা, অফিসের কাজের ফাঁকে হঠাৎ যদি এসি খারাপ হয়ে যায়, ঠিক আছে, দেখা গেল একটা এসি খারাপ হয়ে গেছে বা ফ্যান খারাপ হয়ে গেছে, সেক্ষেত্রে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এর ছাত্র হিসাবে তুমি কি নিজে সেটা ঠিক করতে যাবে? হ্যাঁ স্যার, যদি এটা আমার আওতার ভিতরে থাকে আমি অবশ্যই করব, আর যদি না থাকে তাহলে আমি মেকানিককে ডাকবো। আচ্ছা আচ্ছা, ভারতের বর্তমান প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি? স্যার রাজনাথ সিং। ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ স্যার। ওকে, সুজিতকে একটা জিনিস বলবো, প্রথম লাস্ট প্রশ্নটা আগে বলে নিই। লাস্ট প্রশ্ন তোমাকে যেটা করা হয়েছিল, বর্তমানে প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি, তুমি বলেছো রাজনাথ সিং। ঠিক আছে, তুমি শ্রী কেন বললে না আগে? তোমার তো এটা জানা। ও শ্রী স্যার, হ্যাঁ সরি স্যার, শ্রীটা হ্যাঁ বলার দরকার ছিল। হ্যাঁ, তুমি এখন আমাকে সরি বলছো, ঠিক আছে, কিন্তু রিয়েল ইন্টারভিউতে কিন্তু সরি বলার জায়গা থাকবে না, ঠিক আছে? তো এই জিনিস মাইনর থিং, বাট এটা তুমি একটু মানে একটু খেয়াল রাখবে যখন কোনো ইউজ করছো কোনো বড় ব্যক্তির নাম, তো সেক্ষেত্রে সম্মান দিয়ে বলবে, ঠিক আছে? আর দ্বিতীয় কথা, আহ, যখন তুমি কোনো কিছু বলছো, ইন্টারভিউতে উত্তর দিচ্ছ, তুমি তখন কিন্তু ইন্টারভিউতে মানে হঠাৎ করে যেন বেশি ফ্র্যাঙ্ক হয়ে যেও না, ঠিক আছে? মানে প্যানেলে গিয়ে ফ্র্যাঙ্ক হয়ে যাও না। হয়তো তুমি এখানে দিচ্ছ তাই ফ্র্যাঙ্ক হয়ে যাচ্ছ, কিন্তু এটাকে তোমাকে মানে ফাইনাল মক হিসাবেই নেওয়া উচিত, ঠিক আছে? এটা আমি মনে করি। তো সেক্ষেত্রেও তুমি যখন মানে ওখানে গিয়ে যখন মক তখন তো তোমার ফাইনাল হবে, তো তো সেক্ষেত্রে তুমি বেশি ফ্র্যাঙ্ক হয়ে যাও না ওদের সাথে, ঠিক আছে? তুমি অলওয়েজ তোমাকে প্রফেশনাল একটা ব্যাপার যে হ্যাঁ তুমি ওখানে ক্যান্ডিডেট হিসাবে গিয়েছো এবং ওনারা ওখানে টিচার হিসাবে রয়েছেন, ওনারা তোমাকে প্রশ্ন করবে এবং তুমি তোমার যথেষ্ট তোমার প্রফেশনালিজম বুঝিয়ে রেখে তুমি সেখানে উত্তরটা দেবে, ঠিক আছে? আদারওয়াইজ বাকি তোমার নলেজ রয়েছে, তোমার পার্সোনালিটি রয়েছে, সব কিছু ঠিকঠাক রয়েছে, কোনো অসুবিধা নেই। মোটামুটি তোমার ইন্টারভিউ ভালোই হয়েছে, ঠিক আছে? আচ্ছা স্যার, স্যার একটা কথা বলবো। হ্যাঁ, বলো। আমি যে বলছিলাম আমার মধ্যে কি নার্ভাসনেস কাজ করছিল স্যার অনেক। নার্ভাসনেস তোমার মধ্যে কাজ করছিল অল্প, বাট নার্ভাসনেসের থেকে তুমি নার্ভাসনেস হলে কি বেশি ফ্র্যাঙ্ক হয়ে যাও? নার্ভাসনেস হলে স্যার মানে বলতে প্রবলেম হয়, কথা আটকে আটকে যায়। না, সে ঠিক আছে, কথা আটকে যাওয়াটা কোনো হ্যাঁ, তুমিই বলেছিলে না যে তোমার কথা আটকে যায়, একজন বলেছিল যে
প্রথমে ক্লাসের হ্যাঁ, দিকে কথা আটকে যায় আর চোখে দেখতে অসুবিধা। এখন চোখেরটা প্র্যাকটিস করেছি ফেস টু ফেস, আমাদের যারা কলিগ আছে তাদের সাথে অনেক ওটা কমে গেছে। অনেক ইমপ্রুভ হয়েছে, হ্যাঁ। অনেক ইমপ্রুভ হয়েছে। তো আমি বুঝতেই পারিনি যে তোমার সমস্যা হচ্ছে, ঠিক আছে? তো যথেষ্ট ভালো তোমার ইমপ্রুভমেন্ট হচ্ছে, তুমি চেষ্টা করো ইন্টারভিউটা ভালো করে দেওয়ার, ঠিক আছে? এবং আচ্ছা স্যার, আচ্ছা স্যার। এরপরে স্যার রয়েছে, আরেকটা রিকোয়েস্ট আছে স্যার। হ্যাঁ বলো। বলছি যদি আরো আপনি মক নেন বা কিছু করেন তাহলে ভালো হয় স্যার। পেড হোক, কোনো অসুবিধা নেই স্যার। হ্যাঁ, সেটা পরে আমি ভাবছি, এখনো কোনো প্ল্যানিং হয়নি, কারণ প্যারালালি অনেকগুলো ব্যাচ চলছে, তো মানে আরো ব্যাচ ওপেন হবে। তো দেখা যাক পরবর্তীকালে কি করতে পারি তোমাদের জন্য। তোমরা সবাই জুড়ে থেকো হেল্পিং একাডেমির সাথে, সব খবর পেয়ে যাবে। এরপরে সুজিতের পরে আচ্ছা মিনাজুল ক্লাসে রয়েছো? আচ্ছা, মিনাজুল ক্লাসে নেই। তো মিনাজুলের পরে সৌমেন ভৌমিক, তুমি আছো? সৌমেন ভৌমিক আছো? আচ্ছা, জওয়ান রয়েছো ক্লাসে? আচ্ছা, জওয়ান নিজে মক ইন্টারভিউ দিতে চাইছিল, তুমি ক্লাসে আছো কি? আচ্ছা আচ্ছা, আর কে রয়েছো যে মক ইন্টারভিউ দিতে চাও এবং ফর্ম ফিল আপ করেছিলে? ক্লাসে কেউ রয়েছো যে ফর্ম ফিল আপ করেছিলে এবং মক ইন্টারভিউ দেওয়া হয়নি, দিতে চাও? তাহলে বলো। সবার হয়ে গেছে এখানে যারা রয়েছো? হ্যাঁ স্যার। হ্যাঁ স্যার। ওকে, ঠিক হ্যাঁ আছে। স্যার। ঠিক আছে, তোমাদের তাহলে মক ইন্টারভিউ তো সবারই হয়ে গেল। তো তোমাদের এখন শুধু রেজাল্টটা দেওয়া বাকি রয়েছে। তো রেজাল্টটা আমি দিয়ে দেবো তোমাদেরকে, এবং তোমাদের একটা কারেন্ট অ্যাফেয়ারের নোটস দেওয়া বাকি রয়েছে। তো সেই নোটসটা তোমরা পেয়ে যাবে গ্রুপে, ঠিক আছে? স্যার ওকে স্যার। ওকে, আচ্ছা ইন্দ্রনীল কিছু বলছো, বলো। হ্যাঁ স্যার, বলছিলাম যে আমার তখন আর কি খেয়াল হয়নি। আসলে আসলে প্রথমে মানে যখন আমি ইন্টারভিউ মানে আপনি যখন ক্যামেরা অন করতে বললেন, তখন হুম ক্যামেরা অন করেছি, তখন মানে আমার মা ভুল করে মানে ঢুকে পড়েছে হুম হুম রুমে। হুম তার জন্য আমার একটু ওদিকে সে আমি কনসেন্ট্রেশন বুঝতে ব্রেক পেরেছি, হয়েছে। কি কি কারণে তুমি নার্ভাস হয়েছো সেটা আমি বুঝতে পেরেছি, আমি বুঝেছি, সেটা কোনো অসুবিধা নেই, ঠিক আছে? স্যার আর বলছিলাম যে স্যার আমার আর মানে আমাকে কি করা দরকার এই মুহূর্তে, আমার আমার ক্ষেত্রে কি কি মানে আর কি করা প্রয়োজন, যেটা করলে আমার লাভ হবে? তোমাকে নার্ভাসনেস কাটাতে হবে, যেটা তোমাকে বলেছিলাম। আর স্যার, আর স্যার নলেজের ব্যাপারে মানে আর কি কি বিষয়ে নজর দিতে হবে? নলেজ যেগুলো আমি তোমাদেরকে করিয়েছি মোর দেন এনাফ, এর বেশি কিচ্ছু লাগবে না। এটা তোমাদের অনেক বেশি, যতটুকু আছে আর কি। এতটুকু যদি গ্র্যাব করে যেতে পারো তো মোটামুটি ওখানে হয়ে যাবে তোমাদের। এর বেশি করতে যাবে তো অসুবিধা হয়ে যাবে, বুঝতে পারলে? আর ঠিক আছে স্যার, থ্যাংক ইউ। আর যাদের মনে হচ্ছে যে আমরা সব কিছু করে নিয়েছি, স্যার যা দিয়েছেন সব করে নিয়েছি, তোমরা নিউজ পেপার পড়তে পারো রেগুলার, ঠিক আছে? স্যার বলছি, হুম, বলো বলো তৃষা। হ্যাঁ স্যার, বলছি নিউজ পেপারটা না অ্যাকচুয়ালি আমার মানে প্রতিদিন পড়া হয় না, মানে ওটা কি পড়তেই হবে স্যার? না, পড়তেই হবে তা নয়, ম্যান্ডেটরি নয়। তবে এই জন্য বলছি কারণ সবাই চায় নিজেকে আপগ্রেড রাখার, তো অনেকের কাছে এটা কম হয়ে যাবে, তো সেই কারণে পড়তে পারো। এবং এক্ষেত্রে তোমার কি লাভ হবে, লাভ এটাই হবে যে এক তো তোমার এই গ্রুপ সি বা গ্রুপ ডির জন্য তোমার মক ইন্টারভিউতে বা মানে রিয়েল ইন্টারভিউয়ের জন্য তুমি প্রস্তুতি নিচ্ছ, সেক্ষেত্রে কিছু কিছু প্রশ্ন তোমার একদম ডিরেক্ট নিউজ পেপার থেকেই তোমাদের করা হবে, কারণ প্যানেলে যারা আসে তারা নিজেরাও অনেক দিন যাবত পড়াশোনার সঙ্গে যুক্ত না, তো ওনারা যখন নিউজ পেপারে যেটা পড়ে সেটাই ক্যান্ডিডেটদেরকে প্রশ্ন করে, ঠিক আছে? তো এই কারণে বললাম। তো আর তোমাদের অন্য যে পরীক্ষাগুলো আছে সামনে, তো সেগুলোর জন্য কারেন্ট অ্যাফেয়ার রেডি হয়ে যাচ্ছে নিউজ পেপার পড়লে, এই আর কি। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে স্যার। তো স্যার স্যার হ্যাঁ দীপাঞ্জনা,
বলছি স্যার নিউজ পেপার পড়লে আমরা কোনটা ইউজ করবো স্যার? তোমাদেরকে আমি বলেছিলাম আনন্দবাজারের কথা আর এই সময়ের কথা, এই দুটোর মধ্যে যে কোনো একটা আচ্ছা। পড়বে, ঠিক আছে? দা হিন্দু, দা টেলিগ্রাফ এইসব পড়তে হবে না। ঠিক আছে আচ্ছা বলছি স্যার হ্যাঁ বলো সুজিত, বলো। বলছিলাম স্যার এই মাসে কি রেজাল্ট আসার সম্ভাবনা আছে? সম্ভাবনা কিছুটা তো আছে, এবং প্রথম থেকে তোমাদেরকে আমি জুলাই মাসেরই কথা বলেছিলাম, প্রথম থেকেই বলেছিলাম সম্ভাবনা আছে, একদম সম্ভাবনা নেই এটা বলা যায় না। আচ্ছা বনানী কিছু বলছিলে, বলো। হ্যাঁ স্যার, আমাকে একটা প্রশ্ন করেছিলেন যে আমি যেহেতু ফিল্ড ওয়ার্ক বেশি করি, হুম। মানে মুভি বেশি হয়, হাঁটা চলাটা, সেক্ষেত্রে আমার অফিস ওয়ার্ক বসে কাজ করতে কোনো প্রবলেম হবে কিনা, এই উত্তরটা আমি কিভাবে দেবো? এই উত্তরটা তুমি কিরকম ভাবে দেবে? এই উত্তরটা দেবে যে আমি সমস্ত, মানে আমি যেহেতু তুমি মানে তুমি যেটা উত্তর দিয়েছিলে আমার যতদূর মনে আছে তুমি ঠিকঠাকই উত্তর দিয়েছিলে। তুমি বলেছিলে যে আমার যেহেতু আমি ফিল্ড ওয়ার্ক করি, আমাকে অনেক কাজ করতে হয়, বাড়ি বাড়ি যেতে হয় আশা ওয়ার্কার হিসাবে, তো সেক্ষেত্রে বসে থাকার কাজেও আমার কোনো অসুবিধা হবে না, কারণ আমি পাবলিক ডিলিংয়ে ভালোবাসি। তুমি এরকমটাই হয়তো বলেছিলে। তো তুমি এই পাবলিক হ্যাঁ। ডিলিং এর কথাটা বেশি করে ফোকাস করবে, যে আমার পাবলিক ডিলিং এ কোনো সমস্যা হয় না, তো বসে কাজ করতে আমার। প্রথমত এই প্রশ্নটা কেন করা হয়েছে, মাইন্ডসেটটা বোঝো। প্রশ্নটা করাই হয়েছে এই জন্য যে যে কিনা সবসময় ঘুরে বেড়ায়, ঘুরে ঘুরে যাকে কাজ করতে হয়, সে চেয়ার টেবিলে বসে কাজ করতে বোরিং লাগবে কিনা, তো সেই জন্য প্রশ্ন করা Boring হয়েছে। হবে কিনা? তো সেই কারণে তোমাকে উত্তর এটা দিতে হবে না, পাবলিক, যেহেতু আমার আগের কাজেও আমার পাবলিক ডিলিং করতে হয়েছে, তো এক্ষেত্রেও আমাকে গ্রুপ সি বা গ্রুপ ডি স্টাফ হিসেবে আমাকে এক্ষেত্রেও পাবলিক ডিলিং করতে হবে। তো এক্ষেত্রে আমার কোনো সমস্যা হওয়ার কথা নয়, এরকম ভাবে উত্তরটা দেবে, ঠিক আছে? ঠিক আছে। আচ্ছা তোমাদের তো মক ইন্টারভিউ হলো, তো কার কি রিভিউ, কেমন লাগলো মানে তোমাদের পুরো কোর্সটা শুরু থেকে শেষ পর্যন্ত? স্যার খুব ভালো। হ্যাঁ স্যার খুব ভালো লাগলো স্যার। ভালো স্যার। তোমাদের নতুন স্যার আমি একটা হ্যাঁ বলো। স্যার বলছিলাম আপনি জিজ্ঞাসা করলেন একটা কোশ্চেন যে তুমি অলরেডি এক জায়গায় কাজ করছো, তা ছেড়ে ওইখানে যেতে চাইছো। তখন আমি যেটা বললাম যে ছোটবেলা থেকে স্বপ্ন ছিল এই পরিবেশে কাজ করার। তো এটা কি যুক্তিযোগ্য ভালো উত্তর এটা আমি একটু বলতে চাইছি? ইলজিক্যালি লাগলো, কারণ ছোটবেলা থেকে কারো গ্রুপ ডি স্টাফ হিসাবে মানে হবে এটা কারো মানে স্বপ্ন থাকে না, ঠিক আছে? এটা তো ট্রু, গ্রুপ তাই ডি না? নয় স্যার, মানে স্কুলে পরিবেশে কাজ করে, সে গ্রুপ ডি আর গ্রুপ সি হোক বা অন্য হোক। হ্যাঁ তাহলে তুমি এরকম ভাবে বলতে পারো যে স্কুলের মতো, মানে ওই যেটা আর কি তোমাদেরকে অ্যান্সারে দিয়ে দিয়েছিলাম, যে স্কুলের মতো একজন মানে শিক্ষা প্রতিষ্ঠানের সঙ্গে যুক্ত হতে আমি মানে এইরকম ভাবে উত্তরটা দিতে পারো, মানে গ্রুপ ডি হিসেবে তুমি এটা ফোকাস করে বলবে না, ঠিক আছে? আচ্ছা আচ্ছা। আচ্ছা স্যার একটা কোশ্চেন ছিল আমার। হ্যাঁ দীপাঞ্জনা বলো। স্যার বলছি আমি ইন্টারভিউ দেওয়ার মানে আপনার কাছে দেওয়ার সময় স্যার হুম আপনি বললেন না যে আমি উপর দিকে তাকিয়ে হুম কথা হুম বললাম, হুম। তো সেটা স্যার আমি কিভাবে ঠিক করবো একটু বলবেন? এটা কি তুমি উপর দিকে তাকাবে না? মানে তুমি উপর দিকে তাকিয়ে যেহেতু কথা বলছো, এটা তুমি আইডেন্টিফাই হয়ে গেলে আজকে থেকে, তাই তো? তুমি যেহেতু আজকে হ্যাঁ থেকে স্যার অভ্যাস অভ্যাস হয়ে গেছে, তাই অভ্যাসটা স্যার চেঞ্জ করতে হবে আমাকে, ওইটাই হচ্ছে কথা। মিররের সামনে কথা বল, মিররের সামনে যদি দাঁড়িয়ে প্র্যাকটিস করা হয় অনেক ইমপ্রুভ হয়ে যাবে ওটা। হ্যাঁ মিররের সামনে দাঁড়িয়ে তুমি কথা বলতে পারো, ঠিক আছে? এবং নিজের থেকে থেকে রেখে কথা বললে ঠিক হবে। এবং তুমি তুমি নিজেও সেটা আইডেন্টিফাই করছো যেটা তোমার অভ্যেসের মধ্যে পড়ে, তুমি জানো যে এটা তোমার বদ অভ্যেস, তাও তুমি এটা করছো। এখানে তোমার কারেজটা বেশি প্রয়োজন, যে এরপরে যে নেক্সট টাইম আমি যখন কারোর সাথে কোনো মিটিং করব, ঠিক আছে, বা ইন্টারভিউ হবে, তো সেক্ষেত্রে আমার কারেজ এটা থাকবে কি আমি উপর দিকে তাকিয়ে কথা বলবো না, আমি আই টু আই কন্টাক্ট রেখে কথা বলবো, ঠিক আছে? তো এইগুলো তো আমাদের বদ অভ্যেসের মধ্যে পড়ে, আর কিছুই না, শুধু নিজের কারেজটা প্রয়োজন, ঠিক আছে? আচ্ছা স্যার ঠিক আছে। ওকে। স্যার ইন্টারভিউর পুরো সেশনটা খুবই ভালো ছিল, এখন ডাক পেলেই হয়। হ্যাঁ তোমরা ডাক, রেজাল্টটা মেনে তবে আমি এইটুকু বলতে পারি আমাদের এই ব্যাচ থেকে, এই যে পুরো ব্যাচটা রয়েছে এই ব্যাচ থেকে অনেকেই ইন্টারভিউতে যাবে এবং অনেকে চাকরিও পাবে, ঠিক আছে? যখন রেজাল্ট বেরোবে তোমরা দেখে নিও, অনেকেই চাকরি পাচ্ছে এই ব্যাচ থেকে। একদম রাইট কথা বললেন স্যার এটা। স্যার আমার একটা কোশ্চেন ছিল, বিশ্বনাথ বলছি। বলো। স্যার আমরা যখন স্টার্টিং থেকে এন্ডিং পর্যন্ত ইন্টারভিউটা দিব, আমাদের অ্যাটিটিউডটা কি থাকবে? মানে একটু স্মাইলি ফেস থাকবে না একদম সিরিয়াসনেস থাকবে? ওটা তো মেনটেন করতে হবে পুরোটা আমাদের স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত। স্টার্টিং থেকে এন্ড পর্যন্ত যেটা আমি বলেছিলাম, তোমাদের যেটাই থাকবে সেটা একদম মানে তোমার ধারাবাহিকভাবে একই থাকবে। এই নয় কি তুমি একবার হাসছো তো একবার রুড হচ্ছো তো একবার
কঠোরভাবে কথা বলছো, একবার নম্রভাবে কথা বলছো, এরকমটা নয়। স্টার্টিং টু লাস্ট তোমাদের একই রকম থাকবে। যদি তুমি মানে স্মাইলি নেচারের মানে মানুষ হয়ে থাকো, তো সেক্ষেত্রে তুমি একটা হালকা মৃদু স্মাইল রেখে কথা বলতে পারো, কিন্তু শুরু থেকে শেষ পর্যন্ত জিনিসটা একই থাকবে, ঠিক আছে? মাঝখানে অনেকের ক্ষেত্রে হয় এটা, যে প্রথমে খুব প্রফেশনালভাবে কথা বলা শুরু করলো, কিন্তু মাঝখানে গিয়ে হাসছে, তো ব্যাপারটা প্যানেলকে কিন্তু মানে খুব খারাপ দেখাবে, তাদের কাছে নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। তো শুরু থেকে শেষ পর্যন্ত তুমি যেটা থাকবে, তোমার ন্যাচারাল পার্সোনালিটি যেন একই থাকে, ঠিক আছে? ঠিক আছে। স্যার আপনি প্রথম থেকে যে পিডিএফ গুলো দিয়েছিলেন সেগুলো ডাউনলোড করা যাচ্ছে না। খাতায় নোট করা আছে যদি, এতে কিছু জিনিস আর একটু দেখতে ইচ্ছে করছিল, কিন্তু সেগুলো ডাউনলোড ডাউনলোড করা হচ্ছে যাচ্ছে না। না? ডাউনলোড করা হ্যাঁ যাচ্ছে স্যার, না? দুই একটা পিডিএফ করা যাচ্ছে না, দুই একটা পিডিএফ আমি চেষ্টা করেছিলাম। একটা প্রবলেম হ্যাঁ হচ্ছে। স্যার, আমি আপনাকে ওর জন্য আপনাকে পার্সোনালি বললাম যে আমি ওটা আপনাকে ডাউনলোড করতে আক্স করতে পারছি না বলা স্যার। হচ্ছে। ও আচ্ছা বলা আচ্ছা। হচ্ছে হেল্পিং কার কাছে আক্স সবগুলো করতে পিডিএফ বলা। আছে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত? স্যার আমার কাছে আমার আছে। তৃষা, কাছে আছে। তৃষা তাহলে তুমি পাঠিয়ে দিও গ্রুপে, একদম প্রথম থেকে শেষ পর্যন্ত একবারে একসাথে পাঠিয়ে দিও সব। ঠিক আছে স্যার। ওকে, ঠিক আছে তোমাদের। হ্যাঁ, মৌ কিছু বলছিলে, বলো। স্যার বলছি আমাকে কি ঠিক করতে হবে আরেকবার বলে দিন তো। তোমার কথা বলে ক্লিয়ার দিলে আসছে না। ভালো হয়। তো বলছি আমার ইন্টারভিউয়ে আর মানে কি কি ঠিক করতে হবে আমাকে, তো তোমাকে বলে দিয়েছিলাম একটু তো। বলে দিলে ভালো হয়। তোমার না স্যার আরেকবার বলে দেন। তোমার মধ্যে ওই ব্যাপারটা ছিল, নার্ভাসনেসের একটা ব্যাপার ছিল। তোমাকে বলেছিলাম যে তোমার খুব নলেজ ভালো আছে, কিন্তু তোমার নার্ভাসনেসের কারণে তুমি অনেক কিছু আর কি মানে একটা পার্সোনালিটির মধ্যে একটা নেগেটিভ ইম্প্যাক্ট পড়ছিল। আদারওয়াইজ তুমি কিন্তু বেশ নলেজেবল উত্তর, মানে সব কিছুই ঠিকঠাক দিচ্ছিলে যতদূর আমার মনে আছে। হ্যাঁ স্যার, প্রচন্ড ভয় পাচ্ছিলাম। হ্যাঁ, প্রচণ্ড ভয় পাচ্ছিলে তুমি, প্রচণ্ড ভয় পাচ্ছিলে। তো তোমার ওই ভয়টাকে ওভারকাম করতে হবে। ব্রিদিং এক্সারসাইজগুলো করো। ব্রিদিং এক্সারসাইজগুলো যদি, আমার মনে হয় যদি তোমরা কেউ যদি ব্রিদিং এক্সারসাইজ করে, যাদের নার্ভাসনেসের সমস্যা আছে, তোমরা যদি মক ইন্টারভিউতে আসতে এই ভয়টা কিন্তু পেতে না, ঠিক আছে? তোমাদের রিয়েল ইন্টারভিউতেও এরকমই ভয় লাগবে, আরও বেশি লাগবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে ব্রিদিং এক্সারসাইজটা করবে, পারলে রেগুলারলি করো। কিন্তু রেগুলারলি যদি কেউ করে না উঠতে পারো, অ্যাটলিস্ট যখন এন্টার করছো রুমে তার আগে করে তারপর যাবে, ঠিক আছে? আচ্ছা স্যার, ঠিক আছে স্যার, ধন্যবাদ স্যার। ওকে, ঠিক আছে। আজকের সেশন তোমাদের বলো 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 স্যার বলো। সুখেন্দু বলছিলাম। বলো। স্যার বলছি আমার একটু লোকপালগুলো বলে দেন। হ্যাঁ স্যার আমি সুখেন্দু বলছিলাম, হ্যাঁ, বলছি আমার কোন কোন জায়গায় সমস্যা ছিল একটু ঘুরিয়ে দেন। তোমার সমস্যা সুখেন্দু তো? হ্যাঁ স্যার, একদম প্রথমেই দিয়েছিলাম। ও আচ্ছা আচ্ছা, হ্যাঁ প্রথমে দিয়েছিলে। তোমার সমস্যা বলতে গেলে দেখো, সমস্যা তো আমি বলেছিলাম তখন তোমাকে কি কি বলেছিলাম। স্যার বলেছিলেন যে ওই নার্ভাসনেসটা কাজ করছে, আমি বললাম যে আমি একটা নয়ের জোনে আছি, তো মনে হচ্ছে এই মুহূর্তে ট্রেন যাবে, তো ও সেই হ্যাঁ ভয়টাই হ্যাঁ হ্যাঁ পাচ্ছিলাম আর কি, যে হ্যাঁ হ্যাঁ শব্দে কোনো সমস্যা যাতে না হয়। হ্যাঁ হ্যাঁ, তো নার্ভাসনেস যেহেতু রয়েছে, নার্ভাসনেসটা কাটাতে হবে। এবং তাও এক সেকেন্ড আমি বলছি, আমি কোথাও নোট ডাউন করে রেখেছি মেবি। হ্যাঁ, তোমার মধ্যে একটু আপডেট হতে হবে। কি আপডেট হতে হবে তোমার? যেটা হচ্ছিল গিয়ে মানে প্রেজেন্ট সিনারিওর ব্যাপারে একটু আপডেট হতে হবে, ঠিক আছে? যেমন তোমাকে কিছু প্রশ্ন করা হয়েছিল। কি প্রশ্ন করা হয়েছে তোমাকে? শিক্ষামন্ত্রীর নাম জিজ্ঞাসা করা হয়েছিল, যেগুলো কারেন্ট অ্যাফেয়ারের প্রশ্ন, ঠিক আছে? এইগুলো একটু জেনে যেও, কারণ এইটা বেসিক প্রশ্ন। শিক্ষামন্ত্রীর নাম তোমাদের জিজ্ঞাসা করতেই পারে। WBSSCর তোমরা ইন্টারভিউ দিতে যাচ্ছ, শিক্ষামন্ত্রীর নাম জিজ্ঞাসা করবে তোমাদেরকে। তো এই জিনিসগুলো জানবে। এবং তোমার ক্ষেত্রে যেটা হয়েছিল, তুমি বলছো যে ট্রেন যাওয়ার জন্য তুমি নার্ভাস হয়েছো। যদি তোমার এইটাই একমাত্র কারণ হয়ে থাকে, তাহলে তো সেই সময় তো আর ট্রেন যাবে না রিয়েল ইন্টারভিউর সময়, তাহলে তুমি তখন নার্ভাসনেস হবে না। আর কয়েকটা জিনিস হচ্ছে গিয়ে, তুমি টিউশন পড়াও এরকম কিছু বলেছিলে? হ্যাঁ স্যার। হ্যাঁ, তো এই বিষয়টা কিন্তু তুমি ওখানে কিন্তু তুলে ধরবে। তোমাকে যদি প্রশ্ন যদি না করে, তাহলে কিন্তু তুমি এই বিষয়টা তুলে ধরবে যে তুমি যে টিউশন পড়াও। কারণ তোমার যেহেতু তোমার মাঝখানে একটা গ্যাপ পড়ে গেছে গ্র্যাজুয়েশনের পরে, তো 2021 সালে গ্র্যাজুয়েশন করেছো, 5 বছরের গ্যাপ, তাই তো? হ্যাঁ স্যার। তো এই 5 বছরের গ্যাপে তুমি যে হচ্ছিল গিয়ে টিউশন পড়িয়েছো, এই বিষয়টা তুমি বলবে, তোমার ইন্ট্রোর মধ্যেও ঢুকিয়ে দিতে পারো এটা, মানে হবির জায়গাটাতে, ঠিক আছে? ওকে স্যার। স্যার বলছি বলো।
হ্যাঁ স্যার, বলছি আমাকে তো সেইভাবে কিছু বলেননি, কোনো ইমপ্রুভমেন্ট, তা কি করতে হবে আর একটু বলে দেবেন ভালো করে? হ্যাঁ, তোমাকে বলেছিলাম যে কিছু জানতে চাইলে বলো। তো তোমার কিছু মানে তুমি কি জানতে চাও বলো। তোমার তো সেরকম কিছু আমি নর্মালি তোমার যেটা ইন্টারভিউ হয়েছিল ভালোই হয়েছিল তৃষা, তো হ্যাঁ স্যার। তোমার ইন্টারভিউ তো ভালোই হয়েছিল, তোমাকে সেরকম কিছু অ্যাডভাইস করাও হয়নি কারণ অ্যাডভাইসের প্রয়োজন নেই সেই কারণে। না, এবং আচ্ছা আচ্ছা, না আমি ওই জন্যই জিজ্ঞেস করলাম যে আমাকে তো তেমন কিছু বলেননি, তাই। না না, তুমি একটা কাজ করো, তুমি ইয়ে করতে থাকো, মানে ওই একটু আপডেট হতে থাকো, ওই নিউজ পেপারগুলো একটু দেখতে থাকো, ঠিক আছে? বুঝতে পারছি। হুম, আচ্ছা, ব্যাস ঠিক আছে এইটুকুই। স্যার। হুম, থ্যাংক ইউ স্যার। ঠিক আছে। তো স্যার তোমার, বলছি আমি হ্যাঁ বলো বলো বলো। স্যার আমি পূজা বলছি। স্যার হুম আমি আগের দিন আমি যখন ওকে জিজ্ঞাসা করেছিলেন যে কি পরীক্ষা মানে কি চাকরির জন্য পড়ছি, তো আমি ওখানে স্টেনো মেনশন করেছিলাম। তো হুম আমাকে যদি বোর্ডে জিজ্ঞাসা করে তো আমি স্টেনোটাকে স্কিপ করে কি নর্মাল যে কোনো সরকারি চাকরি বলে হুম নেবো? হুম হুম, বলতে পারো বলতে পারো, এটা তোমার ব্যাপার। কারণ ওনারা জানতে চাইবে না যে মানে স্টেনো করছো না অন্য কম্পিটিটিভ, তুমি অন্য কিছু বলতে পারো, কোনো অসুবিধা নেই সেক্ষেত্রে। আচ্ছা স্যার ঠিক আছে। আর স্যার বলছি আমার আর মানে নলেজ সম্পর্কে মানে আর কি কি বিষয়ে একটুখানি জোর দিলে আমার ভালো হয়? পূজার নলেজের ব্যাপারে, পূজা তো আচ্ছা, পূজা তোমার ইন্টারভিউ তো খারাপ হয়নি, তুমি তো সব কিছু ঠিকঠাকই উত্তর দিয়েছিলে। তুমি পলিটিক্যাল সায়েন্সে ইয়ে করেছো না গ্র্যাজুয়েশন? হ্যাঁ স্যার। তুমি স্যার তো, আমার ম্যাথের কোশ্চেনটা ভুল হয়েছিল, মানে আমি হট করে ম্যাথ এক্সপেক্টই করিনি। তোমাকে কি ম্যাথ প্রশ্ন করা হয়েছিল? স্যার ওই পেনের দাম আর কি, ও বেসিক আচ্ছা কোশ্চেন ছিল আচ্ছা, স্যার, ওটা কিন্তু আমি ফট করে ক্যালকুলেশন গন্ডগোল করে হ্যাঁ দিয়েছিলাম। ওই জিনিসগুলোতে কি করবে বলো তো, ওই জিনিসগুলোতে না এই ধরনের প্রশ্ন কিন্তু খুব বেসিক প্রশ্নই করা হবে, খুব টাফ প্রশ্ন করা হবে না। অনেকে ভাবছো যে এমন ম্যাথ করতে দেবে ওখানে যে আমি মানে খাতা কলম দিয়ে দেবে ম্যাথটা করে দেখাও, এরকম কিছুই না, বেসিক প্রশ্নই করবে। যদি করতে দেয় ম্যাথ দেবে না, ঠিক আছে? যদি দেয় তো সেক্ষেত্রে স্কিপ করে যাবে, ঠিক আছে? স্কিপ করাটা ফার মাচ বেটার, তুমি রং আনসার দাও তার থেকে স্কিপ করে যাওয়াটা বেটার, ঠিক আছে? কারণ ভুল ঠিক উত্তর আছে যখন তুমি স্যার। দিচ্ছ তার মানে এটা একটা ব্যাড ইম্প্যাক্ট পড়ছে। আচ্ছা স্যার ঠিক আছে স্যার। ঠিক আছে, তো আজকের সেশন এতটুকুই ছিল। তোমাদের যদি আরও কারো কোনো ডাউট থাকে আমাকে পার্সোনালি মেসেজ করতে পারো, কোর্স শেষ হয়ে গেলেও কোনো অসুবিধা নেই, জিজ্ঞাসা করে নিতে পারো। আর তোমাদের অন্য যেটা ম্যাটেরিয়াল দেওয়া বাকি রয়েছে, যেহেতু কারেন্ট অ্যাফেয়ার, তো একটু দেরি করে দিলেও তোমাদের কোনো অসুবিধা হবে না, কারণ ওটা যত দেরি করে দেবো বরং ততই বেটার তোমাদের জন্য। কারণ পুরোনো জিনিসটা তোমাদের ওটা স্ট্যাটিক জিকে হয়ে যাবে, কারেন্ট অ্যাফেয়ার আর থাকবে না। তো তোমাদের সেই ম্যাটেরিয়ালটা আমি দিয়ে দেবো। তো সবাই ভালো থেকো, ভালো মতো প্রিপারেশন নাও। তোমাদের নিশ্চয়ই তোমাদের গ্রুপ সি বা গ্রুপ ডির ইন্টারভিউ ভালো হবে, এবং যেরকমভাবে তোমাদেরকে বলেছি শুধু এইগুলো জিনিস ফলো করো, তবেই তোমাদের ইন্টারভিউতে গিয়ে তোমরা ভালো নাম্বার পাবে, ঠিক আছে? থ্যাংক ইউ সবাইকে। স্যার একটু রেজাল্টের খবর বার হলে একটু জানাবেন আমাদের। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই অবশ্যই আমি গ্রুপের মধ্যে ইনফর্ম করে দেবো যে রেজাল্ট বেরিয়েছে, ঠিক আছে? ওকে ওকে, থ্যাংক ইউ সবাইকে, গুড নাইট। ঠিক আছে, ধন্যবাদ স্যার। গুড নাইট সবাই। থ্যাংক ইউ গুড স্যার। নাইট স্যার। গুড নাইট আমার সকল বন্ধুদের, গুড নাইট। Good night.